জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের থার্ড ক্লাস হচ্ছে। আসলে আজকে আমরা ওই গত দুই ক্লাসে আমরা ফাংশন কিভাবে বানাতে হয় আমরা শিখছি, এবং দুইটা ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কার্নেল অ্যাপ্রোচ শিখছি। ডাটা সেট কিভাবে আমি আমার কোল্যাবে নিয়ে আসব সেটা শিখছি। আজকে আমরা ওইটা এক্সপ্লেটরি অ্যানালাইসিসে যাব, এবং বেসিক আমরা পান্ডা লাইব্রেরি ইউজ করে আমরা হচ্ছে বেসিক চার্টস, ডিসপ্লট লিভ, জয়েন্ট প্লট, পেয়ার প্লট, ক্যাটাগরিক্যাল প্লটিং, পাই চার্ট, বার চার্ট, কাউন্ট প্লট, বক্স প্লট, এগুলো আমরা দেখব। অ্যাডভান্স কিছু প্লটিং আমরা দেখব, কেডি প্লট আমরা দেখব। সো এগুলোকে বলা হয় হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এবং এটা মূলত যেই ক্লায়েন্ট তার ডেটা থেকে ইন্টারপ্রিটেশন করার জন্য, বা ডেটা থেকে আমরা যেটাকে বলি হচ্ছে ডেটা অ্যানালাইসিসের তিন রকম ধাপ থাকে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, একটা হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। কি কি বললাম? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে আমি সেখান থেকে কিছু নলেজ বের করে নিয়ে আসবো। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে ওই নলেজ থেকে আমি কিছু ডেসক্রিপশন দাঁড় করাবো। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে ওই ডেসক্রিপশন থেকে আমি কিছু প্রেসক্রিপশন দিব, যে আপনার এই প্রোডাক্টটা নেক্সট, মানে গত 3 মাসের সেল দেখে মনে হচ্ছে যে নেক্সট মান্থে এই প্রোডাক্ট সেল হবে না, তাহলে এটা প্রোডাকশন করার প্রয়োজন নেই। আমার বড় দোকানের চেয়ে মাঝারি দোকানের সেলস বেশি। সো এরকম বেশ কিছু এক্সপ্লেটরি অ্যানালাইসিস থাকে। সো আমরা থার্ড ক্লাসে আমরা আজকে এই কোডটা দেখব, এবং আমরা এই পুরো 1.5 ঘন্টায় আমরা কোডের অ্যানালাইসিসটা বুঝবো। কোড করার দরকার নেই, এটা রেকর্ডিং আমি শেয়ার করে দেব, এবং বোঝা হলে তখন আমরা বুঝে বুঝে আবার রেকর্ড দেখে দেখে প্র্যাকটিস করব। আচ্ছা, থার্ড ক্লাস আমরা প্রথম দুইটা ক্লাসে যা যা শিখছি ওগুলোর সাথে আমরা আরো কিছু জিনিস আজকে অ্যাড করব আর কি। এবং আমাদের ওই যদি কোনো প্রথম দুইটা ক্লাসে কোনো কোশ্চেন থাকে সেটাও আমরা আজকে আস্ক করব। ওকে। ওকে, আমার কার্নেল রেডি। সো আমরা আসলে কাজ করার জন্য যেই লাইব্রেরিজগুলো আমাদের দরকার সেগুলো আগে আমরা ইম্পোর্ট করে নিই। আমাদের আসলে নামপাই, পান্ডাস এবং ম্যাটপ্লটলিব। আমি গত ক্লাসে দুইটা ক্লাসে আমরা নামপাই পান্ডাস নিয়ে কাজ করছি। ম্যাটপ্লটলিবটা আমি একটু বলে দিই। ম্যাটপ্লটলিবটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে কোনো ধরনের প্লটিং বা ফরম্যাট করার জন্য ম্যাটপ্লটলিব, এই লাইব্রেরির আন্ডারে অনেকগুলো ফাংশন আছে। এটা পাইথনের, যে ফাংশনগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো। এবং আমরা সবাই আমাদের নিজস্ব যে ব্রাউজার যেখানে আমরা কাজ করি, সে ব্রাউজারে আমরা কি করব, একটু অ্যাডঅনস একটা অ্যাড করে নিব। জিমিনাই অ্যাডঅনসটা অ্যাড করে নিব। এখানে জাস্ট লিখলেই হবে জিমিনাই অ্যাডন্স। হ্যাঁ, এই যে জিমিনি অ্যাডন্সটা লিখলে এই যে এটা চলে আসবে, এই জিমিনি টিএম ফর ক্রোম ওয়েব স্টোর। সো এই অ্যাডন্সটা আমরা ইনস্টল করে নিলে এরকম একটা সাইন আসবে। আসলে হবে কি, আমি এখানে যাই সার্চ করব, গুগল সার্চে আমি যা সার্চ করলো জিমিনাই আমাকে একটা মানে ওভারঅল একটা ওভারভিউ দিবে, যেটা ওই গুগলে থাকা বিভিন্ন রিসোর্স থেকে সে একটা ডিস্টিংশন আমাকে এনে দিবে। তারপরে নিচে তো আলাদা আলাদাভাবে আবার আছেই। ঠিক আছে, আমরা এগুলোও দেখব। সো ম্যাটপ্লটলিবের ভিতরে কত রকমের ফাংশন আছে। সো এটা মূলত আসলে এই যে আমরা ভিজুয়ালাইজেশনগুলো করি ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য, এই জন্য আমরা আসলে ম্যাটপ্লটলিব ইউজ করা হয়। এবং ম্যাটপ্লটলিবের ভিতরে আসলে আমরা বিভিন্ন ধরনের আমরা এই যে নিউমেরিক্যাল ভ্যালুকে আমরা গ্রাফিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে পারি। সো পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব আমরা করে নিলে, যারা জুপিটারে বা পাইটর্চে কাজ করে তারা আগে ম্যাটপ্লটলিবকে ইনস্টল করে নিতে হয়, তখন পিপ ইনস্টল লিখতে হয়। বাট আমাদের এখানে ম্যাটপ্লটলিব অলরেডি কোল্যাবরেটরিতে এটা আগে থেকে ইনস্টল করা থাকে। আমি যখন কোল্যাবরেটরি ইনস্টল দেই তখন এগুলো সবকটাই ইনস্টল হয়ে যায়। তো ম্যাটপ্লটলিব ডট পিপ্লট এই লাইব্রেরির আন্ডারে
আমরা একটা ভেরিয়েবল নিলাম পিএলটি। সো সি বর্নটা কি? সি বর্ন হচ্ছে যে কোনো ধরনের পান্ডাস ডেটা থাকে হচ্ছে সাদা কালো রঙের। সি বর্নের মূলত কাজ হচ্ছে তাকে কালারফুল করা। এটা যদি আমরা একটু সার্চ দিই জিমিনাইকে দিলে ওভারঅল একটা আমি আইডিয়া পেয়ে যাব। সো যত বেশি এখানে আমি যা জানাচ্ছি বা শেখাচ্ছি সেটা তো আমি শিখবই, বাট এর বাইরেও আমার যতটুকু জানার বা শেখা প্রয়োজন সেগুলোও কিন্তু আমরা শিখবো। এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন সায়েন্স পাইটা কি? এটা হচ্ছে পাইথনের সায়েন্টিফিক যে ক্যালকুলেশনগুলো হয় সেই ক্যালকুলেশনের জন্য কিন্তু এটা একটা প্যাকেজ। সো এটা দিয়ে তুমি যদি সার্চ দাও তখন দেখতে পাবা যে সায়েন্স পাইয়ের ভিতরে কিন্তু অসংখ্য ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের কমপ্লেক্স ইকুয়েশনগুলো আমরা কাজ করতে পারি। বিশেষ করে অ্যাক্টিভেশন ফাংশন, নিউরাল নেটওয়ার্ক এবং কমপ্লেক্স নর্মাল অ্যালগোরিদম না, সায়েন্টিফিক অ্যালগোরিদমগুলোর জন্য, যেমন এক্সপোনেনশিয়াল, লগারিদম, এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার লগ বা লগ টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল, এরকম বিভিন্ন ধরনের ইকুয়েশনের জন্য কিন্তু এখানে এই সায়েন্স পাইয়ের ভিতরে অসংখ্য প্যাকেজ আছে। যেই প্যাকেজগুলো মূলত এক একটা এক এক রকমের কাজ করে। আমরা সায়েন্স পাইটা পিপি ইনস্টল করে নিতে হয়, বাট আমার কোল্যাবে এটা লাগবে না। শুধু এই যে ইম্পোর্ট সায়েন্স পাই দিলে এটা অটোমেটিকলি আপডেটেড ভার্সনটাকে নিয়ে নিবে। এর ভিতরে কত রকমের ইকুয়েশন আছে, কি আছে না আছে, তোমরা স্কিউনেস কি জিনিস, এগুলো হচ্ছে এগুলা থেকে যেগুলো খুব বেসিক, যেগুলো আমাদের জানলে আমরা একটা কোম্পানির যে কোনো ডেটাকে আমরা ডেটা ড্রিভেন করতে পারি। ডেটা ড্রিভেন মানে হচ্ছে ডেটাকে ইন্টারপ্রিটেশন করতে পারার অ্যাবিলিটি। সো ওইটা আমরা আসলে তৈরি করার জন্য যতটুকু লাগে আমি একটু দেখাই দেবো। বাট নলেজ এমন একটা জিনিস যেটা হচ্ছে যে যত বেশি ওইটার পিছনে সময় দিবে, মেহনত দিবে, ওইটা আসলে তাকে তত বেশি আহ, জ্ঞানী করে তুলবে। সো আলটিমেটলি আমরা হচ্ছে যে এগুলা একটু দেখব। আচ্ছা, আজকে আমরা কোডে চলে যাচ্ছি। সো এই কোডে আমাদের মূলত আলটিমেটলি টার্গেটটা হচ্ছে আমরা এই যে লাইব্রেরিগুলা ইউজ করলাম, এই লাইব্রেরিগুলো হচ্ছে আমাকে রান করতে হবে। আমি এর ভিতরে থেকে আমরা স্পেসিফিক কিছু প্যাকেজ ইউজ করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে আমরা ফাংশন বানাইছিলাম। সো ফাংশন যখন আমরা বানাইছি, তো আজকে কিছু ফাংশন আমরা ওইখান থেকে স্টার্ট করি, ফাংশন বানানো থেকে। সো আমি একটা মিনের ফাংশন বানাই। মিন মানে তো হচ্ছে গড়। সো ক্যালকুলেট মিন নামে আমি একটা ফাংশনের নাম দিলাম, যেখানে আমি যেই ডাটাটাই পাঠাবো সেই ডাটাটা হচ্ছে নামপায়ের মিন নামে যে ফাংশনটা আছে ওইখানে ডাটাটা রাখলে, এখন এই ডাটা কিন্তু একটা লিস্ট হইতে পারে, ডাটা একটা অ্যারে হইতে পারে, ডাটা একটা কমপ্লিট ডাটা সেট হইতে পারে। এগুলো আমি ফার্স্ট দুইটা ক্লাসে অলরেডি আলোচনা করছি। তাহলে এটা একটা আমি ফাংশন বানাইলাম। সো আমরা আরো কিছু ফাংশন বানাই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্সের একটা ক্যালকুলেশন। এখন নামপাইয়ের মধ্যে এসটিডি নামে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা ইউজ করলেই যে কোনো ধরনের লিস্ট, ডাটা, অ্যারে আমি যাই দিই, এই ডেটার মধ্যে যাই আমি আসলে পাঠাই, সেটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করে নেবে। এখন যারা আমরা স্ট্যাটিস্টিক্সের না, তারা যখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা জানতে চাবো তখন অবশ্যই আমাকে আসলে একটু দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মেজার্স হাউ স্প্রেড আউট ডেটা পয়েন্টস আর ফ্রম দ্য এভারেজ মিন। মানে আমার যেটা গড় ভ্যালু বের হয় সেখান থেকে আমার ভ্যালুটা আসলে কতটুকু মানে ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, ও আসলে কতটুকু স্প্রেড আউট হয়েছে। যদি দেখা যায় যে আমার মিন ভ্যালু থেকে সে অনেক নিচে চলে আসছে, বামে চলে আসছে কনসিস্টেন্টলি, তখন ওই ডাটা পয়েন্টসটাকে বলা হয় ভেরি ক্লোজ টু মিন। হাই হলে হচ্ছে ও ভেরি ক্লোজ টু হাই, এবং মিন হলে হচ্ছে স্টেবল লো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে যত বেশি ছোট থাকবে ভ্যালুটা তত ভালো, আর যত উপরে চলে যাবে তত রিস্কি। সো যে কোনো ধরনের একটা গড় ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপর ডিপেন্ড করে, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে মূলত এই আলফার ভ্যালু। এখন এইখানে যে একটা আমার ক্যালকুলেশন আছে, এটা নামপায়ের মধ্যে
নামপাইয়ের প্যাকেজগুলোর মধ্যে এই ইকুয়েশনের মধ্যে আমি যেই ডাটাই পাঠাবো, এইখানেই আসলে আমি নাম্বার অফ ডেটা পাঠাচ্ছি। আমার ওই ডাটাতে আমার যদি এক 1 লাখ ডেটা থাকে, তাহলে এই এন এর ভ্যালু হচ্ছে 1 লাখ। আর প্রত্যেকটা ভ্যালুকে এইখানে নিয়ে আসবে। এই যে এক্স আই মানে হচ্ছে ওই অ্যারের 0 ইন্ডেক্স থেকে শুরু করে এন সংখ্যক ইন্ডেক্স পর্যন্ত প্রত্যেকটা করে এখানে আনবে, মাইনাস মিন ভ্যালু দিয়ে স্কোয়ার করে ওই টোটাল সামেশন করে টোটাল ভ্যালু দিয়ে ভাগ করে বর্গমূল করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা পায়। মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি গড়ের কাছাকাছি যায়, তাহলে এটা একটু ভালো, ছোট হইলে ভালো, বড় হইলে খারাপ। সো এই হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্যালকুলেশন, যেটা আমার মাত্র একটা ছোট্ট ফাংশন। কারণ আমি নিজে একটা ফাংশন বানাই নিছি। এখন তোমার কোশ্চেন আসতে পারে, স্যার আমি তো সরাসরি নামপাই স্ট্যান্ডার্ড দিয়ে ডাটা দিয়ে তো করতে পারতাম। এখন ইস্যুটা হচ্ছে আমি এটা যতবার করতাম ততবারই হচ্ছে যে এই ফাংশনটা আমাকে ইউজ করা লাগতো। আর এটা যেহেতু 1 লাইনের একটা ফাংশন, আমি শেখানোর জন্য এটা ইউজ করছি। বাট এইটা দিয়ে কল করে কাজ করা, অথবা এইটার ভিতরে একটা ভ্যালু পাঠায় কাজ করা, আউটপুট তো আমার একই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মুড বের করি। মুড কি জিনিস? স্ট্যাটিস্টিক্সের ভাষায় মুড কি জিনিস? মুড হচ্ছে আমার একটা জায়গার, সাপোজ ধরলাম যে অনেকগুলো ভ্যালুস আছে, এবং এই অনেকগুলো ভ্যালুস এবং ডাইমেনশনও যদি অনেক ডাইমেনশন হয়, ধরলাম একটা অ্যারের মধ্যে 10 আছে হচ্ছে 50 বার, 20 আছে হচ্ছে 10 বার, তারপর হচ্ছে এরকম মানে 1,000 ডেটার মধ্যে একই ডাটা আছে অনেকবার। তার মানে আমার যেই ডাটাটা সর্বোচ্চ বার থাকবে, তার মুড ওই ভ্যালুটাই হচ্ছে আসলে সর্বোচ্চ মুড ভ্যালু। তার মানে ওই ভ্যালুটা যদি ডাইমেনশনটাকে আমি ট্রু করে দিছি, তার মানে যেই ডাইমেনশনই হোক, আমি যেই ডাটাটাই পাঠাবো, ওইটা অ্যারে হইতে পারে, লিস্ট হইতে পারে, একটা ডাটা সেট হইতে পারে, সেইটার মুডটাকে সে নিয়ে মুড ভ্যালুর মধ্যে রাখবে। এখানে একটা জিনিস একটু খেয়াল করো যে স্টেটস নামে আমি একটা ভেরিয়েবল ইউজ করছি। এটাই কিন্তু আমার মানে সায়েন্স পায়ের আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম হচ্ছে স্টেটস। তার মানে হচ্ছে এই স্টেটস ডট স্টেটস এর মধ্যেই হচ্ছে মুড আছে। তা মুড বের করার জন্য আমার হচ্ছে সাইন্টিফিক একটা ফাংশনে ইউজ করতে হয়। এই জন্য আমি স্টেটস এর ভিতরে মুড ফাংশনটাকে ইউজ করলাম, যেখানে আমি যেই ডাটা সেটই পাঠাই, সেটা যেই ডাইমেনশনের হোক, সেইটার মুডগুলো এখানে বের করে সে দিবে। এখন এমন হতে পারে যে মুড আছে অনেকগুলো, মানে একটা লিস্টের ভিতরে আমি যদি বুঝাই, সাপোজ আমরা তো অ্যারে দিয়ে আমরা বুঝতেছি খুব সহজভাবে, ফার্স্ট সেকেন্ড ক্লাসে বুঝছি। সাপোজ 1, 2, 3, তারপর হচ্ছে 2, 5, বোঝার চেষ্টা করি, 10, 7, 9, 3, 9, এরকম ডট 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 অনেক ডাটা আছে। এখন এখানে মুড আছে কয়টা? আমি দেখলাম যে 9 আছে 2 বার, তারপর 3 আছে কয়বার? 2 বার। 2 আছে কয়বার? 2 বার। তার মানে এইখান থেকে কিন্তু আরেকটা লিস্ট বের হয়ে গেল, যেগুলো সর্বোচ্চ বার আছে, যেমন 2, 3, 9, এগুলো কিন্তু সর্বোচ্চ বার আছে। তার মানে যেগুলো সর্বোচ্চ বার লিস্টে আছে, এইগুলো আবার আরেকটা অ্যারে হয়ে গেছে। তার মানে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। সো এই জন্য যখনই আমি এই মুভ করব, তখন দেখা যাবে যে ডেটা সেট যদি 1,000 হয়, সেখানে সর্বোচ্চ বার আছে এরকম ডেটা আছে আবার 10টা বা 15টা। ওই ডেটাগুলোকে মুভ ভ্যালুতে রেখে তার আমি 0 ইন্ডেক্সের একটা ভ্যালু প্রিন্ট দিচ্ছি। তার মানে যেটা সর্বোচ্চ বার আছে, সেটাই আমার 0 ইন্ডেক্সের মধ্যে থাকবে। সো এই হচ্ছে আমার আসলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিড, মুডস, এগুলো বের করার জন্য আমার স্পেসিফিক ফাংশন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে স্কিউনেস। এটা হচ্ছে ডেটার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য স্কিউনেস। আমাদের বিভিন্ন ধরনের জার্নালে বলা হয় যে এই ডেটার স্কিউনেসটা হচ্ছে এরকম। স্কিউনেসটা হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতনই। স্কিউনেস দিয়ে যদি তোমরা সার্চ করি যে আমাদের স্কিউনেস বলতে কি বোঝায়, এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভার্সেস আমি বললাম হচ্ছে স্কিউনেস। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মেজার্স দ্য স্প্রেড অর ডিসপ্রেশন অফ ডেটা পয়েন্টস অ্যারাউন্ড দ্য মিন। মিনের আশেপাশে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা থাকবে, ইন্ডিকেটিং হাউ ক্লাস্টার্ড অ্যান্ড স্ক্যাটার্ড দেয়ার, কতটুকু মানে ডেটাটা ছড়াচ্ছে। মানে মিনের আশেপাশে ডেটা যদি থাকে, তাহলে ওইটা তো হচ্ছে আমার জন্য ভালো। আর যদি স্ক্যাটার্ড হয়, তার মানে ওটা রিস্কি। আর ইন ইন কন্ট্রাস্ট, অন্যদিকে স্কিউনেস মেজার্স দ্য অ্যাসিমেট্রি
or tilt of the distribution showing if data leans right, positive skew or negative skew। তার মানে এখানে দুই ধরনের স্কিউনেসের ভ্যালু আমার আসতে পারে। একটা হচ্ছে যদি ওই ডেটাটা, এখানে ডেটা স্কিউনেস বের করার জন্য মিন মিডিয়ান দুটোই লাগে, আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও লাগে। এই জন্য আমি বললাম যে পার্থক্যটা বোঝার জন্য স্ট্যাটিস্টিক্সে স্কিউনেস করতে গেলে আমাকে আসলে যদি সেটা জিরোর কাছাকাছি হয় তাহলে এটা আমার পজিটিভ স্কিউনেস, আর যদি এটা ওয়ানের কাছাকাছি হয় তখন এটা আমার নেগেটিভ স্কিউনেস। সো এই স্কিউনেস ভ্যালুর উপরে আমরা আসলে ওই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে বলা হয় যে এটা কতটা রিস্কি। যে আমার এই প্রোডাক্টটার স্কিউনেস হচ্ছে 0.99, তার মানে বুঝতে হবে যে এই ডাটাটা মিন এবং মুড দুইটাকে আমি যোগ করে 3 দিয়ে গুণ দিয়ে ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আমি এই ভ্যালুটা পাইছি। তার মানে এটা নেগেটিভ স্কিউনেস, এই প্রোডাক্ট মার্কেটে আনা যাবে না। এই যে সিদ্ধান্তগুলো স্ট্যাটিস্টিক্যাল, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করার জন্য সরাসরি স্টেটস ডট স্কিউ এই ফাংশন ইউজ করতে পারতাম, এটা দিয়ে আমরা বের করতে পারতাম, বাট আমি দেখাইলাম যে আমরা তো ফাংশন বানাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমাদের মিটিং যদি শেষ হয়ে যায় কোনো সমস্যা নেই, আমরা একটা ব্রেক নিব 15 মিনিটের। ঠিক 15 মিনিট পরে আমরা আবার সেম লিঙ্কেই জয়েন করব। তো যেহেতু আসরের আজান পড়তেছে আমরা একটু 2 মিনিট ব্রেক নিই। এখানেই থাকি সবাই, কারণ মিটিং এখনো চলবে, মিটিং 45 মিনিট পর বন্ধ হবে। ওকে, তাহলে আমরা স্কিউনেসের ফাংশন দেখলাম। এখন আমরা হচ্ছে একটা মিডিয়ান ফাংশন দেখি। মিডিয়ান তো আমরা জানি যে যদি আমার 1000 ডেটাও থাকে তার মাঝের যে কোনো একটা বা দুইটা ডেটাই হচ্ছে মিডিয়ান। এবং প্রত্যেকটাই আমরা একটু খেয়াল করি, মিডিয়ান বের করার সময় কিন্তু আমি নামপায়ের একটা ফাংশন ইউজ করছি, স্কিউনেস বের করার সময় আমি স্টেটস মানে সায়েন্স পায়ের একটা ফাংশন ইউজ করছি। তার মানে ওটা কিন্তু নামপায়ের আন্ডারে স্কিউ নামে কোনো ফাংশন নাই, এটা স্টেটস প্যাকেজের আন্ডারে কিন্তু এই ফাংশনটা আছে। তার মানে এগুলো সবই হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমি কিছু ফাংশন বানালাম। এখন তাহলে আমার কি লাগবে? ডেটা লাগবে। সো আমরা ডেটা একটু, গত ক্লাসে আমি র্যান্ডম ডেটা বানানোর জন্য কিন্তু আমরা র্যান্ডম নামে একটা ফাংশন ইউজ করছি। আজকে আমি একটু আরেকটা ফাংশন দিয়ে দেখাই যে আমরা ইচ্ছা করলে র্যান্ডম ডাটা বের করার জন্য নামপায়ের র্যান্ডম যে ফাংশন, এইটা ভিতরে আবার নর্মাল নামে একটা ফাংশন আছে যেখানে আমি নর্মাল ডিস্ট্রিবিউশন করতে পারি। যেমন গত ক্লাসে যেটা হয়েছিল, একজন আমাকে বলছিল যে স্যার আমরা তো 25 থেকে 52 বলে দিচ্ছি আর ও র্যান্ডম 25 থেকে 52 পর্যন্ত অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে একটা লিস্ট বানাই দিচ্ছে। যারা সেকেন্ড ক্লাস করছি, তারা প্র্যাকটিস করছি, তারা দেখছি যে আমি র্যান্ডম ফাংশনের মধ্যে 25, 52 লিখলাম, সে 25, 26, 27, 28 করে আমাকে 52 পর্যন্ত 27টা ভ্যালু দিছিল। তখন আমরা সেটাকে আবার বিভিন্ন ডাইমেনশনে রিশেপ করছিলাম। ঠিক আছে, যারা প্র্যাকটিস করছি এই জিনিসগুলো কিন্তু ভোলা যাবে না। হ্যাঁ, এগুলো আমাদের বারবার ইউজ হবে, বারবার ইউজ হবে। ভুলে যাব এটা স্বাভাবিক, কিন্তু ওইটাকে আবার আমাকে একটু গুগল করতে হবে, একটু জিমিনাই করতে হবে, নিচে জিমিনাইকে আমি আক্স করতে হবে যে এটা আমি কিভাবে করলে বেটার হয়, এইভাবে আর কি, ভোলা যাবে না। আচ্ছা, এটা আরেকটা নর্মাল নামে, এটা কিরকম নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে হবে না যে আমি 25 থেকে 52 বললাম, সো 25, 26, 27, 28 এভাবে করে আমাকে র্যান্ডম, মানে সে অ্যাসেন্ডিং অর্ডারে ভ্যালু দিবে। আর এইখানে হচ্ছে আমি লক করে দিছি যে 50 হচ্ছে আমার যেই ভ্যালুটাই এখানে আমাকে সে র্যান্ডম জেনারেট করবে সেটা 50-এর মধ্যে হয়তো হবে। ঠিক আছে, স্কেল বলে দিছি 10, মানে 50 থেকে 10 উপরে যেতে পারে, 50 থেকে 10 নিচে নামতে পারে। সাইজ হচ্ছে 1000, তার মানে 1000টা আমাকে ডেটা তুমি দাও। এই ডেটাটা একটা লিস্ট আকারে দাও, এটার কোনো শেপ নাই। তাহলে এই 1000 ডেটাকে, এই লিস্টটাকে তুমি আর এন ডেটার মধ্যে রেখে দাও। ক্লিয়ার? এটা আমি বানাচ্ছি হলো ডেটাকে বের করার জন্য। এখন আমি আর এন ডেটা দিয়ে যদি সার্চ দিই তাহলে কিন্তু ইজিলি আমি আর এন ডি ডেটা পাবো। এই যে আমার এই আর এন ডি ডেটা, তাহলে আর এন ডি ডেটা সে আমাকে তৈরি করে দিল। সো আর এন ডি ডেটা আমাকে তৈরি করে দিল। আমরা যদি তাকাই, এখন কিন্তু সে অ্যাসেন্ডিং অর্ডারে দেয় নাই, সে র্যান্ডম নর্মাল ডিস্ট্রিবিউশন করছে, মানে আমরা যেটাকে বলি রিগ্রেশন ডেটা দিছে। ক্লিয়ার? এই যে 1000 ডেটা সে দিছে, সে কিন্তু রিগ্রেশন ডেটা দিছে। সে 30.54 দিছে, মানে 50 থেকে সে 10-এ একটু নিচে নামছে, আবার 50 থেকে 10-এর উপরে গেছে, খুব বেশি উপরে না খুব বেশি নিচেও না, এইরকম করে সে কিন্তু র্যান্ডম একটু ডাটা সে চেক দিছে।
দিয়ে 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 সে 1,000টা ভ্যালু কিন্তু র্যান্ডম বানাইছে। এবং যেহেতু সেটা আমি ফ্লটিং ভ্যালু বলছি, সো সে কিন্তু একটা মানে কোনো কিছু আমি বলি নাই, যার কারণে সে ফ্লটিং ভ্যালুই দিছে। এই যে আমি একটা ডেটা পাঠালাম, বানালাম র্যান্ডম, এটার মধ্যে একটা অরিজিনালিটি, আমি একটা ডেটা পেলাম। তো আমাদের ডেটাগুলো, বিশেষ করে যেগুলো কোম্পানির ডেটা বা রিগ্রেশন ডেটা বা সাইবার সিকিউরিটি ডেটা, সেগুলো সব ফ্লটিং ডেটাই হয়। তো আমরা ধরেই নিচ্ছি যে এটা হচ্ছে আমার একটা ডেটা সেট, এবং এই র্যান্ডম ডেটা থেকে আমি কিছু ভ্যালু বের করব। ধরো সাপোজ এখানে 1,000 ডেটা আছে। এখন 1,000 ডেটার মধ্যে আমি এখানে কিছু ক্যালকুলেশন করবো। সো আমি ক্যালকুলেট দিলাম, দেখি আমরা উপরে ক্যালকুলেট মিন, ক্যালকুলেট মিডিয়ান, ক্যালকুলেট মুড, ক্যালকুলেট স্কোয়ারনেস, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু সব আমাদের নিজেদের বানানো, যেগুলো আমরা উপরে বানায় রাখছি। এখন আমি যেইটা ক্লিক করব, সেইটাই কিন্তু এই যে আমার চলে আসলো। এবং আমি ট্যাব, আমাদের যেই ইয়ে কিবোর্ড, সেখানে ট্যাব ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি আমার কোড করা হয়ে গেল। এখন সে কিন্তু আমাকে বলে দিল যে তোমাকে যে এখানে 1,000 ডাটা দিছি র্যান্ডম, সেই ডাটাগুলোর মধ্যে মিডিয়ান ডাটা হচ্ছে 50.052। তাহলে এইভাবে আমি যেই ফাংশনই আমি এখানে দিব, আমি যদি মিডিয়ান দিই, তাহলে মিডিয়ানের আমার ফাংশনের মধ্যে কিন্তু আমার কি ডাটাটা পাঠান লাগবে, এই যে র্যান্ডম ডাটা চলে আসছে। এখন ডাটা যখন পাঠায়, সে আমাকে আবার মিডিয়ানও দিয়ে দিচ্ছে, যেটা মিডিয়ান হচ্ছে 50.06। আমি যদি এটা আবার ক্যালকুলেট করে মুড দেই, তাহলে সে কিন্তু আমাকে মুডটাও বলে দিবে কত, যে এটার মুড হচ্ছে 20.1468, এই টাইপসের ভ্যালু সবচেয়ে বেশি আসছে। আমি যদি ক্যালকুলেট করতে গিয়ে স্কিউনেস বলি যে এটার পজিটিভ না নেগেটিভ, সো ও আমাকে বলতেছে এটা নেগেটিভ স্কিউনেস 0.00000 সামথিং। সো এই যে আমার ভ্যালু বের করলাম, বা এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপরে ভ্যালু দিলাম, এই ভ্যালুটা দিয়ে তোমরা যদি না বোঝো, যেহেতু এখানে অনেকে স্ট্যাটিস্টিক্যাল মানুষ না, সো তোমরা হইতেছে গিয়ে এটা তোমাদের নিজেদের মতো করে একটু বুঝে নিবা যে স্কিউনেস বের করলে আসলে আমার ওই কোম্পানির কোন ডিসিশন নিতে হেল্প হয়। এরপর আমি যদি একসাথে সব ভ্যালু বের করে একটা রিপোর্ট আকারে যদি জমা দিই আমাদের ওই ইয়ের কাছে, বসের কাছে, যে স্যার আমাদের এই প্রোডাক্টের মিন সেলস প্রাইস এতটুকু, স্ট্যান্ডার্ড প্রাইস এতটুকু, এটা সর্বোচ্চ এই দামের, মানে এই প্রাইজের প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে, এবং এটা নেগেটিভ স্কিউনেস এই পরিস্থিতি, মিডিয়াম এরকম আমি যদি বলি, তখন ওনারা যারা হচ্ছে হর্তাকর্তা আছে, তারা একটা ডিসিশন নিতে পারবে যে ওকে, আমরা এই টাইপসের ডেটা রাখবো কি রাখবো না। ক্লিয়ার সবাই? এটাই হচ্ছে আমাদের এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস। এবং এই এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসটা আমরা আহ, যদি একটু আহ, ইয়ে আকারে দেখি, ডেটা ড্রিভেন আকারে যদি একটু দেখি, যে আমি একটা ডেটা ফ্রেম তৈরি করলাম, যে সাপোজ র্যান্ডম ডেটাকে একটু ডেটা ফ্রেম আকারে সাজাইলাম, যা আমি উপরে একটু আগে বের করলাম, এটাকে একটু সুন্দর করে সাজাইলাম। তাহলে পিডি ডট ডেটা ফ্রেম, এই তো আমরা এর আগে ইউজ করছি। ডেটা ফ্রেমের মধ্যে আমি এই ফাংশনের ভিতরে আমি থার্ড, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিলাম যে ভ্যালুস নামে আমার হচ্ছে একটা ক্যারেক্টার স্ট্রিং প্রিন্ট হবে, সেখানে র্যান্ডম ডেটাগুলো থাকবে। প্রিন্ট ডাটা সেট ওভারভিউ দিয়ে যদি আমি ডিএফটাকে ডিসক্রাইব করি, দেখো ডিসক্রাইব নামে আমি একটা ফাংশন বের করছি, যেখানে এই যে আলাদা আলাদাভাবে যে আমি ফাংশন বানালাম, এটা আমার আর লাগবে না। এখানে এই ডিএফ হচ্ছে ওই র্যান্ডম ডেটা, যতগুলো ডেটা ওইটাকে ভ্যালুস আকারে ডাটা ফ্রেম আকারে আমার ডিএফ এর মধ্যে আনবে। এবং ডিএফ এর জাস্ট ডিসক্রাইব নামে একটা ফাংশনের মধ্যে কিন্তু এই সব ফাংশন বানানোই আছে। তাহলে আমার কিন্তু এক্সট্রা কোনো ফাংশন বানানোর দরকার নেই। ডেসক্রাইব ফাংশনটা আমি ইউজ করলে, আমি কেন আগে আলাদা আলাদাভাবে বুঝাইলাম, এই স্ট্যাটিস্টিক্স বোঝানোর জন্য। এখন আমি শুধু সামনের দিকে আমি যখন ডাটা সেট নিয়ে কাজ করব, তখন আমি শুধু লিখবো ওই ডাটা সেটটার মধ্যে পুরো একটা ডাটা ফ্রেম আমি নিয়ে আসবো, গুগল শিট থেকে আনি অথবা গিটহাব থেকে আনি। গত ক্লাসে তো আমরা ওটা নিয়ে আসছি। ওইটা লিখে আমি ডিএফ ডট ডেসক্রাইব, মানে ওই ডাটা সেটের ডেসক্রিপশন দিলেই ও আমাকে বলবে যে তোমার এখানে 1,000টা ডাটা আছে, মিন হচ্ছে এত, স্ট্যান্ডার্ড হচ্ছে এত, মিনিমাম ভ্যালু আছে এত, ম্যাক্সিমাম ভ্যালু আছে এত, ওই 1,000টা ভ্যালুর মধ্যেই। যেখানে 50% ভ্যালুই হচ্ছে এরকম, 75% ভ্যালুজ হচ্ছে এরকম। সো তার মানে দেখো আমার কিন্তু ওই যে আমি বলছিলাম যে আমার ভ্যালু লক করে দিছি 50, দেখো মিন কিন্তু 50, এটাই হচ্ছে লক। তার মধ্যে স্কেল করে দিছিলাম আমি কি 10 উপরে বা 10 নিচে আসতে পারে। দেখো মিনিমাম ভ্যালু কিন্তু এই যে 43, এবং
ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 56, তার মানে 10 উপরে 10 নিচে এর মধ্যেই কিন্তু ভ্যালুটা দিছে। আমি লকটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই র্যান্ডম ডাটার ফাংশনটার মধ্যে আমি ডিসক্রাইব বুঝাইলাম, লক বুঝাইলাম, র্যান্ডম ডাটা জেনারেশন এটা বুঝাইলাম। এই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। সো আপাততকু আমি শেয়ার করে দিচ্ছি গ্রুপে, তোমরা দেখতে থাকো। ঠিক আমরা 15 মিনিট পরে আবার সবাই জয়েন করব সেকেন্ড সেশনে আর কি। ঠিক আছে সবাই? কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো আমি হচ্ছে থার্ড ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো ঠিক আমরা আবার 15 মিনিট পরে জয়েন করব। স্টার্ট করতেছি। আমরা ফার্স্ট সেশনে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে যে আমরা আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে কিছু কিছু জিনিস, মিন, মিডিয়ান, মুড, স্কিউনেস, যেই ডেটাগুলো আসলে মূলত একটা কোম্পানির কোনো একটা স্পেসিফিক সিদ্ধান্ত নিতে আমাদেরকে এই ফাংশনগুলো ইউজ করতে হয় এবং এই স্ট্যাটিস্টিক্যাল টার্মগুলো মাথায় রাখতে হয়। এবং এটার জন্য আমরা কোনো রিয়েল লাইফ ডেটা না নিয়ে আমরা র্যান্ডম ডেটা জেনারেট করলাম। এবং র্যান্ডম ডেটা জেনারেট করতে গিয়ে আমরা র্যান্ডম নর্মাল ফাংশনের মধ্যে লক এবং স্কেল এগুলো আমরা বুঝলাম। যদিও রেকর্ডিং আছে, আমরা আবার একটু দেখে বাসায় প্র্যাকটিস করব। এরপর হচ্ছে আমরা এই যেই ফাংশনগুলো বানাইছি সেই ফাংশনগুলো আমরা ইউজ করলাম, করে দেখলাম যে আমরা যেভাবে লক করছি ঠিক সেইভাবে আসলে আমার ডেটার ভ্যালুগুলো আসছে কিনা, স্কিউনেসটা সেভাবে দিছে কিনা, মিন, মিডিয়ান, মুড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো। দেন আমরা দেখলাম যে নামপাইয়ের ভিতরে আহ, একটা ক্যালকুলেশন করার জন্য আমার পান্ডাজে ডেটা ফ্রেম আমরা ইউজ করতে পারি এই ফাংশনটা। সো নামপাইয়ের দিয়ে আমরা অ্যারে তৈরি করলাম এবং ডাটা ফ্রেম দিয়ে আমরা এটাকে একটা ডাটা ফ্রেম আকারে তৈরি করলাম। এবং এই ডেসক্রাইব নামে আমরা একটা ফাংশন সম্বন্ধে জানলাম, যেটা আমাকে মুড দিবে না, স্কিউনেস দিবে না, যেগুলো আমাকে সে দিবে না, কারণ এই ফাংশনটা তো অবশ্য বিল্ড ইন একটা ফাংশন পান্ডার। সো সে আমাকে দিবে হচ্ছে মিন দিবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিবে, মিনিমাম ভ্যালুটা দিবে, আমার টোটাল যতগুলো ভ্যালু তার ম্যাক্সিমাম ভ্যালুটা দিবে। কিন্তু সে কিন্তু আমাকে মুড দিবে না, স্কিউনেস দিবে না। আরও যদি আমাকে কোনো কিছু বের করতে হয় সেটা আমাকে আসলে ওই সায়েন্স পাই, যেটা আমি শুরুতে বললাম সায়েন্টিফিক পাইথনের ওই প্যাকেজটা ইনস্টল করে ওর ভিতরে ফাংশন থাকলে ওটা ইউজ করতে হবে, অথবা আমাকে আসলে ইকুয়েশনটা দেখে নিজে ফাংশন বানাইতে হবে। ফাংশন বানাইতে হয় কিভাবে সেটাও আমি প্রথমে দেখাই দিছি। সো আমরা এখান থেকে স্টার্ট করলাম ডিএফ ডট ডিসক্রাইব আমরা হচ্ছে ইউজ করতে পারি। সো এই ডিএফ ডট ডিসক্রাইব আমাদের একটা ফাংশন, এইটা আমরা ইউজ করলে এই আমাকে একদম সুন্দর ডাটা ফ্রেম আকারে আমাকে দিয়ে দিবে যে আমি 1000টা ডেটা নিয়ে কাজ করতেছি, আমার মিনিমাম এটা, ম্যাক্সিমাম এটা। এখন ডেটা ভিজুয়ালাইজেশন করব আমরা, বিভিন্নভাবে ডেটা ভিজুয়ালাইজেশন শিখবো। তাইলে ডেটা ভিজুয়ালাইজ করার জন্য আমি শুরুতে বলছিলাম, মনে আছে কিনা, আমরা কালারফুল, এগুলো তো হচ্ছে সাদা কালো ডেটা, এগুলোকে কালারফুল ডেটা করে আমাকে তো প্রেজেন্ট করতে হবে কোম্পানির কাছে। সো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা সি বর্ণের এসএনএসটা ইউজ করব। সো সি বর্ন আসলে মূলত এই পাইথনের একটা স্পেসিফিক প্যাকেজ সি বর্ন, তার এসএনএস এর মধ্যে সেট নামে একটা ফাংশন আছে, যেখানে স্টাইল যদি হোয়াইট গ্রিড দিই তাহলে আমার মানে যাই আমি ভিজুয়ালাইজ করতে যাই কিনা তার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট গ্রিডের থাকবে। ঠিক আছে? এখন তাইলে আমরা ফার্স্টে একটা প্লটিং করি। এখানে একটু বেসিক একটা চার্ট আমরা দেখি, বেসিক প্লটিং চার্ট। তো এই চার্টে আমরা একটা পিএলটি হচ্ছে আমার ম্যাট প্লট লিভের, আমি বলছিলাম যে আমার যদি কোনো ডেটা আনতে হয় ম্যাট প্লট লিভে আমি পিএলটি ফিগার নামে একটা ফাংশন ইউজ করলাম, যেটা ফিগার সাইজ হচ্ছে এক্স এক্সিসে 10, ওয়াই এক্সিসে ওয়াই,
এই এক্সিস আমি সাইজ বলে দিলাম, এবং আমি এসএনএসএস সি বর্ণের হিস্টোপ্লট আমি দেখতে চাচ্ছি। হিস্টোপ্লট মানে কি, প্লটিং ডাটার উপরে একটা হিস্টোগ্রাম তৈরি হবে। সো এই ফাংশনগুলো দিয়ে যদি আমরা সার্চ দিই গুগলে আমরা দেখতে পাবো, এবং যেখানে আমার ডিএফ এর যে ভ্যালুসগুলো আছে, 1000 ভ্যালুস যেটা আমি অলরেডি ডাটা ফ্রেমে রেডি করছি, এই ভ্যালুসগুলো একটা একটা করে সে নিয়ে আসবে এবং সেগুলোকে সে হিস্টোপ্লট আকারে সাজাবে। এবং এটা আমি নাম দিলাম যে আওয়ার ফার্স্ট ডিস্ট্রিবিউশন প্লটিং। এবং এই প্লটটা সাজানোর পর সিবন্ত প্রত্যেকটা ডাটাকে নিয়ে এসে হিস্টো প্লট করবে, করে প্লটের একটা টাইটেল দিলাম, দিয়ে এই প্লটটাকে আমি শো করব। তার মানে এই ফিগারের মধ্যে সি বর্ণের ডাটাগুলোকে শো হবে। তা ডাটাগুলো আসছে কোথা থেকে? আসছে কিন্তু আমার ডাটা সেট থেকে। ঠিক আছে, আমার ডাটা সেটের ভ্যালুস যেই নামক কলামটা আমি বানাইছি সেখান থেকে ডেটাটা আসছে। এখন এইখানে আমরা দেখছিলাম যে আমাদের প্রায় 50 থেকে বলছিলাম 10 ঘর ও বেশি এবং 10 ঘর কম, এইখানের মধ্যে আমার ডাটাটা দিতে। তো আমরা দেখছি যে মিন আসছে একদম 50 বরাবর, এই দাগ বরাবর আমার মিন, যেটা আমার টপ, আমার এই কার্ভটা যেটা টপ সেটাই হচ্ছে আমার মিন, মানে গড়। তার থেকে আমার কাছাকাছি এই যে 10 ঘরের মধ্যে যেগুলো আছে, এটা আমার এই ম্যাক্সিমাম আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং 40-এর মধ্যে হচ্ছে আমার মিনিমাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবং এটার স্কিউনেস ভ্যালুটা কিন্তু আমার পজিটিভলি, সর্বোচ্চ স্কিউনেস ভ্যালু কিন্তু আমার এই যে -0-র দিকে যাইতে পারে, এর বেশি কিন্তু এর স্কিউনেস যাওয়া সম্ভব না। তো এই হচ্ছে আমার আমি একটা প্লটিং করলাম। এখন আমি যদি এর উপরে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে আমি সেভ ইমেজ দিই, তাহলে আমার কিন্তু এই ইমেজটা সুন্দর করে কি হবে, সেভ হয়ে যাবে। আমরা বাসায় এগুলো সেভ করব এবং দেখার চেষ্টা করব যে আচ্ছা এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা প্লটিং করি। প্লটিংগুলো আমরা খুব দ্রুত করব, কারণ আমরা প্লটিংগুলো আসলে বোঝার জন্য প্লটিং করছি। এখন একটা প্লট করব, সেটার নাম হচ্ছে হলো স্ক্যাটার প্লট। তো এখন স্ক্যাটার প্লট করার জন্য কি, আমি তাহলে সি বর্ন দিয়ে আমি ডাটা নিয়ে আসব, আর প্লটিং দিয়ে আমি প্লটিং করব। একটু আগে যেভাবে আমি হিস্টোগ্রাম প্লটিং করলাম, এভাবে পিএলটির মধ্যে একটা প্লট আছে হচ্ছে স্ক্যাটার প্লট। যে স্ক্যাটার প্লটে আমি হচ্ছে রেঞ্জ বলে দিলাম যে আমার কত রেঞ্জের হবে, এবং আমি ওইটার র্যান্ডম ডাটা থেকে আমি ডেটাটা নিব। এবং লেন্থ হচ্ছে কি, র্যান্ডম ডাটার মধ্যে আমি কতগুলো ডেটা বানাইছিলাম শুরুতে, র্যান্ডম ডেটার মধ্যে আমি ডেটা বানাইছিলাম প্রায় 1000, তাই না? র্যান্ডম ডেটার মধ্যে আমি 1000 ডেটা বানাইছিলাম, যেখানে লক বলছিলাম 50, এবং হচ্ছে ওইটার স্কেল বলছিলাম 10, ওইদিক ওদিক। তাহলে আমার 1000টা সে স্ক্যাটার মানে ডট, ছোট ছোট ফুটা ফুটা সে বানাবে, এবং এটা স্ক্যাটার প্লট হবে। এবং এক্স এক্সিস বরাবর আমার ইন্ডেক্স বসবে, এবং ওয়াই এক্সিস বরাবর আমার ভ্যালুসগুলো বসবে। এই শো ফাংশনটা দিয়ে আমি এটা শো করব। আবার আরেকটা বানালাম হচ্ছে হিস্টো। আমি একটু আগে কিন্তু হিস্টো প্লটিং করছি, একটা ফাংশন ইউজ করছি, সেটার নাম হচ্ছে হিস্টো প্লট, যেখানে কিন্তু আমার বার চার্টও আসছে এবং পিছনে হোয়াইট গ্রিড আসছে, এবং সি বর্ন ইউজ করছি। এখানে সেমভাবে আমি একটা করলাম হচ্ছে স্ক্যাটার প্লটিং, একটা করলাম হচ্ছে হিস্টো প্লটিং। তার মানে হিস্টোগ্রাম অফ র্যান্ডম ডেটা, যেখানে এক্স লেভেল আনবে ভ্যালু থেকে, আর ওয়াই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি লেভেল, যে কতগুলো ডেটা আছে, ওই যে মুড, যে এই ডাটাটা কতবার আছে। তাহলে এইভাবে করে একটা হিস্টোগ্রাম তৈরি হবে। সো আমি প্লট শো করলে এখানে আমার দুইটা ফিগার অ্যাট এ টাইম শো করতেছে। একটা হচ্ছে স্ক্যাটার প্লট, দেখতে পাচ্ছি আমরা যে আমার 1000টা ডেটা আছে, তার মানে আমার 0 থেকে 1000টা ডেটা এখানে আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আমার দেখাচ্ছে কি সবচেয়ে বেশি ডেটা আছে দেখি, এই যে 50-এর যেই লাইনটা, এখানে কিন্তু আমার সবচেয়ে বেশি ডেটা আছে। তার মানে আমার বোঝা যাচ্ছে এখানে সব কয়টা ভ্যালুর গড় ভ্যালু কিন্তু 50-এর আশেপাশে, এবং এর চেয়ে 10 কম, এর মধ্যে আমার মিনিমাম ডেটা আছে, আবার 50-তে 10 বেশি, এখানে ম্যাক্সিমাম ডেটা আছে। আর এর বাইরে যেগুলো আমার স্কিউ ডেটা পড়ছে, সেগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ ডেটা, 60-এর উপরে চলে গেছে, 40-এর নিচে চলে গেছে, কিছু ডেটা তো 20-এর নিচে চলে গেছে। এগুলো হচ্ছে আমার ডিস্ট্রাকটিভ ভ্যালুস। এখন এই ডেস্টারেটিভ ভ্যালুসগুলো কি, যদি আমি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি দেখতে চাইলাম লাস্ট 3 মাসের কোনো একটা কোম্পানির তার সেলস প্রাইস কত টাকার মধ্যে, প্রোডাক্টগুলো তার সেলস হয় কত টাকার মধ্যে। ধরলাম যে ফিক্সড প্রাইসে, যেমন আমাদের দেশে তো প্রাইসের কোনো ট্যাগ থাকে না, র্যান্ডম সেল হয়, বাট ইউরোপ আমেরিকায় তাদের প্রাইসের ট্যাগ থাকে, যে দোকান যেই স্টেটেই হোক না কেন, সেই স্টেটের একটা রুলসের মধ্যে দিয়ে যতগুলো দোকান থাকবে সবাইকে একই প্রাইসে সেল করতে হবে। কেউ কম করবে, কেউ বেশি করবে, এটা করার কোনো সুযোগ নেই।
তাহলে এখন আমি যদি একটা নির্দিষ্ট প্রাইজের মধ্যে সেলসটাকে যদি রেশিওটাকে রাখি, তাহলে আমার কোম্পানির মালিক দেখতে চাইলো যে আমার দোকানে, আমার দোকান সাপোজ পড়লো স্পেসিফিক তেজগাঁর মধ্যে, মানে ইউএস এর কোনো একটা স্টেটে। সো ওই স্টেটে ওই স্পেসিফিক রোডে আমার কত টাকার প্রোডাক্ট বেশি সেল হয়, বা কত টাকার বেচা কেনা বেশি হয়। এখানে 10,000 মানে মানে 50, 60, 40 দিয়ে আমি ধরেন সাপোজ বোঝাই, টোটাল প্রাইস কোন দোকানে আমার কত লাখ টাকার সেল হয়, একটা আমি স্পেসিফিক বুঝতে চাচ্ছি। তো আমি তখনই বুঝে যাব যে আমার গড় প্রাইস হচ্ছে, আমরা যখন রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করবো, আজকেই করব, তখন আমরা দেখতে পারবো যে ওকে আমাদের এইখানের ডেটাগুলো সবচেয়ে বেশি সেল হয়, যেমন 50 লাখ টাকার সেলস বেশি। তাইলে আমার বেশি দামের প্রোডাক্ট আনলে কিন্তু লাভ নাই, এটা আমি একটা জিনিস বুঝতেছি। কম দামের প্রোডাক্ট আনলেও আমার সেলস আছে, বাট অত বেশি সেলস নাই। এই রেঞ্জের ভ্যালুগুলো আনতে হবে। সেম ভাবে যদি আমি একই ডাটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে, এই যে হিস্টোগ্রাম করলাম, হিস্টো প্লটিং করি, স্ক্যাটার করি, আমি কিন্তু ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি। এখন কিভাবে আমি ভিজুয়ালাইজ করবো এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করবে। এখন আমি যদি জয়েন্ট প্লট করি, যে মানে আমি হিস্টো প্লট এবং স্ক্যাটার প্লট দুটাকে একসাথে করতে চাই, তাও কিন্তু আমি করতে পারি। কিরকম? এই যে সি বর্ণের জয়েন্ট প্লট নামে একটা ফাংশন আছে, যেখানে আমি এক্স এক্সিসে বলে দিলাম ডিএফ ডট ইন্ডেক্স, মানে ডিএফ এর মধ্যে যে ভ্যালুসগুলো আছে, ভ্যালুস তো আছে আমার র্যান্ডম ভ্যালুগুলো আছে, ওটা ইন্ডেক্স বসবে। আর ওয়াই এক্সিসের মধ্যে আমার ডিএফ এর ভ্যালুসগুলো বসবে। তার মানে ইন্ডেক্স ভ্যালুস আমি দুইটা এক্স এবং ওয়াই এক্সিস বরাবর রাখলাম। এবং আমি এটা ইয়ে বলে দিলাম সি বর্ণের জয়েন্ট প্লটে একটা হচ্ছে স্ক্যাটার, ঠিক আছে, আরেকটা বললাম হচ্ছে পেয়ার প্লটিং করবে। তাইলে ও স্ক্যাটার এবং পেয়ার প্লটিং করলে কিন্তু এটাকে আমি শো করলে আমার দুই রকমের ডেটা, মানে দুই রকমের ভিজুয়ালাইজেশন অ্যাট এ টাইম আসবে। ক্লিয়ার? তার মানে আমার এই যে হিস্টোগ্রামও আসতেছে এবং কিন্তু আমার পেয়ার প্লটিংও আসতেছে পাশাপাশি। ওকে, আচ্ছা। আমরা এই প্লটিং গুলো আসলে আহ, করার উদ্দেশ্য হচ্ছে আমরা ডাটা সেটে এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করতে চাচ্ছি। তো আলটিমেটলি আমরা ওই অ্যানালাইসিস গুলো যত বেশি আমরা করব, তখন আসলে আমাদের মধ্যে ক্লিয়ার হবে। এখন আমি একটা ক্যাটাগরিক্যাল ডেটা নিই। সো সাপোজ ধরি আমরা এই কোনো একটা পান্ডার মানে ডাটা ফ্রেমের মধ্যে আমি ক্যাটাগরি তৈরি করতেছি, হ্যাঁ, র্যান্ডম র্যান্ডম আমি চয়েস দিচ্ছি। আমার র্যান্ডম নর্মাল তো আমি দিছিলাম হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুর জন্য, আর চয়েসটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভ্যালুর জন্য। একটু মাথায় রাখবো, যেখানে আমি তিনটা ভ্যালু দিছি, আলমারি, বেড, চেয়ার, এই তিনটা ভ্যালু আমি দিয়ে দিছি। কি আমার চয়েসের মধ্যে হচ্ছে এই তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু আমি দিতে বলছি হচ্ছে 100টা। তিনটা ভ্যালু আমি কতবার দিতে বললাম? আমি 100টা দিতে বললাম। তাহলে এই 100টা ডেটা আমার ক্যাটাগরিক্যালি সে র্যান্ডম যদি জেনারেট করে, এখন এই ডাটা ফ্রেমের মধ্যে যদি সরাসরি আমি একটা ডাটা সেট দিয়ে দিতাম, যেটা গত ক্লাসে, তার আগের ক্লাসে কিন্তু আমরা ওই ডিএফ দিয়ে একটা ভ্যালু নিচ্ছিলাম ক্যাগেল থেকে, সরি গিটহাব থেকে, ওই ডেটাকে আমরা ডাটা ফ্রেম করে দেখছিলাম যে আমাদের ডেটাটা আসে। এখন ক্যাটাগরিক্যাল ডেটাকেও যদি আমি ডাটা ফ্রেম করে দেই, তখন আমি কাউন্ট প্লট নামে এই ফাংশনটা যদি ইউজ করি, তাহলে সে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ডেটাকে একটা করে ডেটা হিসাবে কাউন্ট করবে। এবং এই ক্যাটাগরি হিসাবে কিন্তু সে কাউন্ট করে একটা পাই চার্ট তৈরি করতে পারবে কাউন্ট প্লট করে। সো কাউন্ট প্লট করলে কিন্তু একটা আমার প্লটিং শো করলে কিন্তু আমার বার চার্টে সে বলে দিতে পারবে যে হ্যাঁ, বেড আছে আমার আহ, মোটামুটি 30টা, আলমারি আছে এতগুলো, চেয়ার আছে সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে আমার ডাটা সেটের মধ্যে কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি, যদি আমি কোনো একটা ডিজিজ বলি, অথবা আমি যদি কোনো একটা সাইবার অ্যাটাক বলি, যে আমার এখানে 3 রকমের অ্যাটাক আছে, কোন অ্যাটাকটা সবচেয়ে বেশি, তাইলে আমি যেই ক্লাসটাকে আইডেন্টিফাই করতে যাব যে এইখানে কোন অ্যাটাকটা সবচেয়ে বেশি, যেটাকে আমরা বলি হচ্ছে সুপারভাইজড লার্নিং, যে আমার মেশিনকে আমি ট্রেন্ড করব যে কোন ধরনের অ্যাটাক সবচেয়ে বেশি হয়েছে, তাহলে মেশিন অ্যাটাকের ক্রাইটেরিয়া দেখেই কিন্তু বলে দিতে পারবে এই কাউন্ট প্লট ফাংশন দিয়ে যে আমার কোন অ্যাটাকটা কতবার হয়েছে, এবং কোন অ্যাটাক, কোন ধরনের অ্যাটাক কত বেশিবার হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কাউন্ট প্লটটাও বুঝলাম। এখন একটু আমরা পাই চার্টটা দেখি। যে পাই চার্ট হচ্ছে কি, আমি যেই ক্যাটাগরিক্যাল ডেটাগুলো পাইলাম, সেই ক্যাটাগরিক্যাল ডেটাগুলোর আমি যে ক্যাটাগরি ডেটাই কিন্তু নিছি একটু আগে, যে আমরা ক্যাটাগরি ডেটার মধ্যে র্যান্ডম যে জেনারেট করলাম ডেটাগুলো, এখানে তো 100টা ডেটা আছে, সেই 100টা ডেটা থেকে আমি কাউন্ট প্লট করলাম। এখন আমি ওই 100টা ডেটার ক্যাটাগরিকে ধরে ভ্যালুসগুলোকে কাউন্ট করব, করে ডট প্লট যদি আমি করে
কাইন্ডটা বলে দিই যে পাই চার্টটা বানায় দাও, তাহলে ও অটো একটা পার্সেন্টেজ ভ্যালু 1.1 মানে হচ্ছে দশমিকের আগে এবং দশমিকের পরে একটা করে ফ্লটিং ভ্যালু সে নিয়ে অটো পিক্সেল তৈরি করবে। পাই প্লটিং এর টাইটেল দিলাম ক্যাটাগরিক্যাল, এখানে আমি যা দিব তাই, ওয়াই লেভেলটা আমি যা ইচ্ছে তাই দিতে পারি। অ্যান্ড দেন যদি আমি এটাকে শো করি তাহলে আমাকে দেখা যাবে যে একটা সুন্দর করে প্লট শো করে সে বলে দিচ্ছে যে আলমারি আছে এত পার্সেন্ট, বেড আছে এত পার্সেন্ট, চেয়ার আছে এত পার্সেন্ট। এখন এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বললাম। যখন আমরা রিয়েল লাইফ ক্যাটাগরি নিব তখন সে বলে দিবে যে এই ধরনের অ্যাটাক হচ্ছে এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট। এবং অ্যাটাকের তো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, যেটা ট্রোজিং অ্যাটাক, এটা হিডেন অ্যাটাক, এটা স্পুফিং, এটা ফিশিং। তাহলে কোন অ্যাটাকটা আমার সবচেয়ে বেশি হয় আইওটিতে, আমরা যখন পেপার পাবলিকেশনে যাব তখন আমাদেরকে ক্যাটাগরিক্যাল প্লটিং করতে করে দেখাই দিতে হবে যে আসলে আমাদের ডেটা সেটের অবস্থাটা। সো আমরা এখন আহ, একসাথে অনেকগুলো প্লটিং যদি একসাথে করতে চাই, আমি একটু বোঝানোর জন্য, বক্স প্লট, ভায়োলিন প্লট, কেডি প্লট, তাহলে জাস্ট কিছুই না। আমি এগুলো তো সবই সি বর্ণের আন্ডারে আছে। তো সি বর্ণের আন্ডারে আমি জাস্ট এই প্লটগুলোর নাম লিখবো, বক্স প্লট লিখে আমি ওই ডাটা সেটের ভ্যালুসটা দিয়ে দিব। টাইটেল দিলাম একটা, শো বলে দিলাম। ভায়োলিন প্লট নিয়ে ভ্যালুসটা দিয়ে দিব। সোয়াম প্লট নিয়ে আমি ভ্যালুসটা দিয়ে দিব। এই প্লটিংগুলো মূলত কিন্তু এই ডাটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আমাকে যে সবকটাই করতে হবে তা না, যেটা আমার জন্য করে বুঝতে সহজ হয় সেটা আমি করে দেব। এক একটা ভিজুয়ালাইজেশনে এক এক রকমের ডেটা বোঝাটা হচ্ছে সহজ হয় আর কি। ঠিক আছে? সব রকমের ডেটা কিন্তু সব সময় বোঝাও যায় না এবং ওই বোঝাটা সহজ হয় না। সো এই সোয়াম প্লট করে আমি দেখতে পারি, স্ট্রিপ প্লট করে দেখতে পারি, কেডি প্লট করে দেখতে পারি। এবং এই কেডি প্লটটা কিরকম, স্ট্রিপ প্লটটা কিরকম, এটা তুমি যখনই হচ্ছে যে প্লটিংটা করতে থাকবা তখন তোমার মধ্যে একটা ক্লিয়ার আইডেন্টিফাই তৈরি হবে যে আচ্ছা এই হচ্ছে আমার প্লটিং, আমি বুঝতে পারতেছি ওকে 50-এর ডেটা কততে, 60-এর ডেটা কত, উপরে যা যা আমি ডিসকাস করলাম। এই যে এখানে যখন আমি স্ট্রিপ প্লটিং গুলো করতেছি তখন স্ট্রিপ প্লটিং এর মধ্যে কিন্তু আমার ভ্যালু বোঝা যাচ্ছে যে আমার স্ট্রিপ প্লটিংটা কি। এই যে বক্স প্লটিংটা হচ্ছে আমার ডাটাটাকে বক্স করে ফেলবে। দেখো, পুরো ডেটাটাকে আমার বক্স করে ভিজুয়ালাইজ করতেছে। যখন আমি ভায়োলিন প্রোডাক্ট করতেছি তখন কিন্তু ভায়োলিনের সাউন্ডের মতন ওয়েভ আকারে সে কিন্তু আমাকে বোঝাচ্ছে। কিন্তু চার্ট কিন্তু একই। এই ভায়োলিন প্লটটা করলে কিন্তু স্কিউনেসটাও বোঝা যায়, যেটা পজিটিভ এবং নেগেটিভ স্কিউনেসের পরিমাণটা কিরকম। সোয়াম প্লট কিন্তু একই, ডাটাগুলোকে স্ক্যাটার আকারে কিন্তু ভায়োলিন ফরম্যাটে দিছে ভিজুয়ালাইজেশনের জন্য। আবার যদি আমরা এটাকে আহ, মানে স্ট্রিপ করি তখন সে কিন্তু অ্যাকচুয়ালি বক্স আকারে দিবে, কিন্তু ডট ডট দিয়ে বোঝাচ্ছে যে ডেটাগুলো এইখানেই আছে। এই যে 50, 40, 50, 60 এর মধ্যেই কিন্তু সব ডেটা। আর বাকিগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ ডেটা। র্যান্ডম ডেটা বানাইছি, তাও আমরা যখনই ডেটা নিব কোনো একটা জায়গার বা কোনো একটা সাইবার অ্যাটাকের অথবা কোনো একটা মেশিনের, তখন কিন্তু আমরা র্যান্ডম ডেটাগুলোই পাবো। কেডি প্লটের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি কিন্তু র্যান্ডম ডেটাগুলোকে আমি জাস্ট একটা প্লটিংয়ে নিয়ে আসলাম। সো এই হচ্ছে মোটামুটি আমি ভিজুয়ালাইজেশনের, এর বাইরে আসলে ভিজুয়ালাইজেশন আরও অনেকভাবে হয় কিন্তু এর বাইরে আর দরকার হয় না। এখন আমি একটা ডাটা সেট নিয়ে আসি, দেন এই ডাটা সেটটাকে আমরা স্প্লিট করব, বিভিন্নভাবে ছোট 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 ভাগে ভাগ করব। মেশিনকে যখন আমরা ট্রেন করতে হয়, আমি গত দুইটা ক্লাসে আমরা অনেক কিছু শিখছি যেগুলো হচ্ছে একটা ডাটা সেটের ইন্টারপ্রিটেশন আমার কাজে লাগে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হলো আমরা ভিজুয়ালাইজেশনটা শিখলাম এবং আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালাইসিস শিখলাম। এখন হচ্ছে আমরা একটা স্লাইসিং শিখবো, বা ডেটা সেটের কে আমরা কিভাবে আসলে প্রি প্রসেস করতে পারি। এটা ডেটা সেটের প্রি প্রসেসিং, আজকেও আমরা ডেটা সেটের কিছু প্রি প্রসেসিং শিখবো, আবার নেক্সট ক্লাসেও কিছু শিখবো। প্রি প্রসেসিং করার সময় আসলে এই কাজগুলো করতে হয় আর কি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে তো একটা ডেটা লাগবে, ডেটা সেট লাগবে। সো গিট হাব থেকে আমি মুভিজ ডট সিএসভি, এটা কিভাবে নিতে হয় ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে আমি অলরেডি দেখাই দিছি। ওই র ফাইল থেকে আমরা মুভিজ ডট সিএসভি ফাইলটা, অথবা আমরা গুগল ড্রাইভে আপলোড করে রিড সিএসভি নিব। নিয়ে আমরা হচ্ছে এখানে, যেহেতু সিএসভি ফাইলটা হচ্ছে র ফাইল, যদি আমি গিট হাব থেকে আনি ওখানে সেপারেট আমার কমা দিয়ে করতে হয়, কিন্তু যদি আমি গুগল ড্রাইভ থেকে আনি তখন কিন্তু আমার আবার সেপারেশন এগুলা দেওয়ার দরকার নেই, শুধু লিঙ্কটা দিলেই সে অটোমেটিকলি রিড করে আমার মুভিজ ডিএফ এর ওই ফাইলটাকে নিয়ে আসছে। এখন আমি একটা ছোট্ট ফাইল নিলাম বোঝার জন্য, যেখানে মাত্র 7 ধরনের আহ, সাত মানে 77টা রো, মানে 77টা মুভির কিছু ডেটা আমি নিয়ে আসছি।
এখন তোমরা তোমাদের মতো করে যে কোনো গিটহাব থেকে সবাই সাইবার সিকিউরিটি ডেটা নিয়েই কাজ করো, কারণ আমাদের মূলত সাইবার সিকিউরিটি রিলেভেন্ট রিসার্চ পেপার বের করাই হচ্ছে আমাদের এই ল্যাবের উদ্দেশ্য। সো সবাই সাইবার সিকিউরিটি নিয়ে ডাটা সেট রিলেভেন্ট কথাবার্তা তোমরা মারুফের সাথে আলাপ করো, স্যার আমি কোন ডাটা সেট নিয়ে কাজ করতে পারি, আমি কোনটা করতে পারি। তোমরা একটু আহ, এই গিট হাবে ম্যানলি রিপোজিটরিতে, এটা হচ্ছে একটা ডাটা রিপোজিটরি, এই যে ম্যানলি রিপোজিটরিতে তোমরা সাইবার সিকিউরিটি ডাটা সেট দিয়ে সার্চ দিবা, ঠিক আছে? ডাটা সেট গুলো আমরা এই বিভিন্ন জায়গা থেকে নিব। এই যে সাইবার সিকিউরিটি নিউ আর্টিকেল 2021 সালের ডাটা সেট, একটু এই ডাটা সেট গুলো দেখবো, দেন এই ডাটা সেট হবে সাইবার সিকিউরিটি স্টাডি প্রোগ্রাম। সো এই ডাটা সেট গুলো আমরা বিভিন্ন ধরনের পেপার আমরা একটু ঘাটবো। লার্জ স্কেল নেটওয়ার্ক সাইবার অ্যাটাক মাল্টি ক্লাস ডাটা সেট, যত বেশি আমরা ডাটা সেটের ডিসক্রিপশন পড়বো, ডাটা সেট ডাউনলোড করব, তাহলে আমাদের ডাটা সেট সম্বন্ধে একটু আইডিয়া হবে। সবাই কি বুঝতে পারছি? এখন এই ডাটা সেট গুলো আমি যখন নামাবো, এখানে অনেকগুলো ডাটা সেট আছে, তখন হচ্ছে একটু স্যারদের সাথে বসবো যে কোন ধরনের পেপারে কাজ করবো। এটা কোনো একটা পেপারের ডাটা সেট। সো এই ডাটা সেটটা 2024-এর, তার মানে এটা কিন্তু খুব ভেরি লেটেস্ট ডাটা সেট। এই ডাটা সেটের উপরে যদি কোনো পেপার পাবলিশ থাকে, এই যে অলরেডি তারা সাইটেড করছে যে একটা পেপার পাবলিশড আছে, এই যে থ্রেড হান্টিং একটা পেপার, এটা হচ্ছে কোনো একটা কনফারেন্স, হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে এটা অলরেডি পাবলিশ। তার মানে এই ডাটা সেটের উপরেই কিন্তু আমরা এখন মডেল তৈরি করব। মডেল তৈরি করা আমি তো এখন ডাটা সায়েন্সে যাই নাই, ডাটা অ্যানালাইসিসে আছি। সো এই ডাটা সেটগুলো আমরা একটু নামায় নামায় আমরা এইভাবে প্লটিং করব, ডাটা সেটগুলোকে একটু আইনে এইভাবে দেখবো যে এটাকে স্লাইস করতে পারতেছি কিনা। এবং একটা ডাটা সেটে বোঝার বিষয়টা কি, বোঝার বিষয় হচ্ছে যে আমার যে ইনপুট ফিচারগুলো আছে, এই ইনপুট ফিচারগুলোর উপরে আমার একটা আউটপুট ফিচার থাকবে, যে ফিচারটাকে আমি আসলে আইডেন্টিফাই করতে চাই। এবং আমি আইডেন্টিফাই করতে চাই মানে আমার মেশিন আইডেন্টিফাই করতে চাই। এটাই হচ্ছে আসলে আমাদের একটা টার্গেট থাকবে, ঠিক আছে? এখন এইখানে আমি যে ডাটা সেটটা নিছি, এইখানে আসলে আমি স্লাইসিং বোঝানোর জন্য নিছি। এখানে একটা ফিল্ম নামে কলাম আছে, জেনারেশন নামে আছে, লেডি স্টুডিও, অডিয়েন্স স্কোর, যে কোন মুভি কত পার্সেন্ট মানে অডিয়েন্স মানে কন্ট্রোল করতে পারছে, অডিয়েন্সকে টানতে পারছে, অ্যাট্রাক্ট করতে পারছে, ওটার প্রফিটেবিলিটি কিরকম ছিল, দেন ওটা আসলে কতটুকু মার্কেট ধরতে পারছে। রোটেন টমেটোস মানে এখানে এই ডাটা সেটে বোঝাইছে হচ্ছে কিরকম মার্কেট ধরতে পারে। এখন এই যে ডাটা সেটের ফিচার, এক এক ধরনের ডাটা সেটের ফিচার কিন্তু এক এক রকম। আমি যখন কোনো একটা ডাটা সেট নামাবো, তখন ওই ডাটা সেটের ফিচার কিন্তু আমি নাই বুঝতে পারি। এটা ভালো করে বুঝতে হবে। যদি আমি ডাটা সেটের ফিচার না বুঝি, তাহলে আমার ওই ডাটা সেটের ফিচারগুলো আমাকে গুগল করে বুঝতে হবে যে কোন ডাটা সেটটা আসলে কি বোঝাচ্ছে, ডাটা সেটের ফিচারটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। ওকে, একটা রিসার্চ কিন্তু কোনো একদম সহজ একটা বিষয়, যদি আমি ডাটা সেটটাকে বুঝতে পারি কি আমার ইনপুট আর কি আসলে আউটপুট, তাহলে আউটপুটটা আমি কিভাবে বের করব সেটাকে যদি আমি প্রিপেয়ার করতে পারি, তাহলে আমার আউটপুটটা বের হয়ে যাবে। তো আমরা এখন প্রি প্রসেসিং করা শুরু করি। আমরা আসলে ডাটা সেটকে নিয়ে আমরা আসলে বিভিন্ন স্লাইস করি। দেখো এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 3 4 5 6 7 8টা কলাম আছে। সো 0 থেকে 7 ইন্ডেক্স পর্যন্ত কলাম আছে, এই যে এখানে 8টা কলাম আছে। আর 0 থেকে 76 মানে 77টা রো আছে, পেশেন্ট আছে। সো আমরা আসলে এইগুলাকে বিভিন্নভাবে রো ওয়াইজ কলাম ওয়াইজ আমরা স্লাইসিং করব। ধরি সাপোজ আমি এই মুভিজ ডিএফ এর মধ্যেই তো ডেটাটা রাখছি। এখন মুভিজ ডিএফ, এই যে আমার অলরেডি কিন্তু সে চলে আসছে। তো মুভিজ ডিএফ দিয়ে আমি যদি এই যে মুভিজ ডিএফ হেড যদি আমি দেই, তাহলে আমি ডাটা সেটের প্রথম 5টা 0 থেকে 4 পর্যন্ত সবাই খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আমাদের একটা ডাটা সেট, সিএসভি ডাটা হোক এক্সেল ডাটা হোক, ডাটা সেটের মধ্যে এই কলামগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট বা ফিচার, যেগুলো আসলে আমার ইনপুট। আর কোনো একটা স্পেসিফিক কলাম থাকে হচ্ছে আমার আউটপুট বা টার্গেট, যেই ডাটাগুলোর উপর ডিসিশন নিয়ে ডাক্তার বলছে যে ওর পেশেন্ট হার্ট ডিজিজ হয়েছে অথবা হার্ট ডিজিজ হয় নাই, লিভার ক্যান্সার হয়েছে হয় নাই, ওর স্টমাক ডিজিজ হয়েছে হয় নাই, ও যদি সাইবার অ্যাটাকের কথা বলি যে এর আইওটি অ্যাটাক হয়েছে হয় নাই, এইটা এক ধরনের ভাইরাস, ভাইরাস না,
এই যে ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো হচ্ছে টার্গেটেড কলামের মধ্যে থাকে, এবং এই ইনপুটগুলোর উপর বেস করে যে ডিসিশনটা দেয়া হয়েছে মানে অতীতে, সেটার উপর ভিত্তি করে কিন্তু মেশিন ভবিষ্যতে প্রিডিকশন দিবে। সে ডিটেক্ট করতে পারবে যে এই রিলিভেন্ট ডেটা যদি ইনপুটে আসে, তাহলে আমি বলবো যে তার হার্ট ডিজিজ হয়েছে। এখন আমি যে পেশেন্ট, আমার পেশেন্ট ছিল 77টা, আমি হেড দিয়ে আমি পেশেন্ট চারটা একটু ডেটাকে বোঝার জন্য আমি এটাকে কেটে নিতে পারি একটু দেখার জন্য হেড। আবার আমি যদি মুভিজ দিয়ে দিই, ডট এই যে টেইল নামে একটা ফাংশন যদি আমি ইউজ করি, টেল নামে আমি যদি একটা ফাংশন ইউজ করি, তাহলে ও হচ্ছে লাস্টের ডাটাগুলো, যে 72 থেকে 76 লাস্টের যে 5টা ডাটা, এই ডাটাকে আমাকে দেখাচ্ছে যে এইখানে এই অবস্থায় আছে। তার মানে অডিয়েন্স স্কোর সবই আছে হচ্ছে 84-এর উপরে, এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস রেট এরকম। কোনোটা রোমান্স মুভি, কোনোটা ড্রামা মুভি, কোনোটা কমেডি মুভি। মানে আমি একটু বুঝলাম যে এখানে মুভির ক্রাইটেরিয়া আছে, কোন স্টুডিও থেকে এটা শুট করা হয়েছে সেটা আছে, অডিয়েন্স স্কোর কি আছে এটা আছে। এগুলো আমার একটু আন্দাজ হইলো আর কি। এখন আমি হচ্ছে যে এইখানে যদি এটার ইন্ডেক্স দেখতে চাই, যে আমি মুভিজ ডিএফ এর কলাম দেখতে চাই, তাহলে আমি জাস্ট মুভি লেখার সাথে সাথে আমার চলে আসবে ডট কলামস দিলেই, যে কলামস নামে আমার অলরেডি একটা ইন্ডেক্স। এখানে এই যে যে সাইনটা আছে, এই সাইনগুলো মানে হচ্ছে ফাংশন, আর এই সাইন মানে হচ্ছে ফিচার। ঠিক আছে, তাহলে আমি এইটাকে যদি সিলেক্ট করে দিয়ে আমি যদি শিফট এন্টার প্রেস করি, ও আমাকে বলতেছে তোমার এখানে ইয়ে আছে, ফিচার আছে। এখন আমি আবার যদি এই ডাটা সেটটা, যেই ডাটা সেটটা আমি পাচ্ছি, এটা দিয়ে ডট দিয়ে যদি আমি এটার ইনফো প্রেস করি, তখন কিন্তু ওই ডাটা সেটটার মধ্যে আসলে আমার ফিল্ম নামে কলামটার মধ্যে আমার কতগুলো ডেটা আছে, ওখানে কোনো নাল ভ্যালু আছে কিনা, কোনো একটা স্পেসিফিক সেলের মধ্যে নাল আছে কিনা। এই প্রসেসিংগুলোতে আমরা আবার নেক্সট ক্লাসে যাব। আজকে আমরা স্লাইসিংগুলো শিখবো, মানে প্রি প্রসেসিংয়ের অনেকগুলো ধাপ আছে। হুট করে একটা ডেটা সেটকে আমি মেশিনের কাছে পাঠিয়ে দিলাম, আর মেশিন ওটা দিয়ে ট্রেন্ড হয়ে গেল। ডেটা সায়েন্টিস্ট হিসেবে এটা হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ। প্রথমে আমাকে ডেটাকে প্রসেস করতে হয়, কারণ ডেটা যখন কালেকশন হয়ে আসে, তখন ডেটার মধ্যে অনেক ধরনের গার্বেজ থাকে, অনেক ধরনের হিডেন ফাইল থাকে। এগুলো নিয়ে আবার আমরা পরের ক্লাসে আলোচনা করবো আর কি। সো আমাদের এখানে যেই 8টা কলাম আছে, ওই প্রত্যেকটা কলামের মধ্যে কোনো ধরনের নাল ভ্যালু নাই। এবং প্রথম ফিল্ম জেনারেশন, এগুলো সবই হচ্ছে অবজেক্ট বেসড, মানে ক্যাটাগরি বেসড হচ্ছে আমার ডেটা টাইপ হচ্ছে ক্যাটাগরি বেসড। অডিয়েন্স স্কোরটা ইন্টেজার, প্রফিটেবিলিটি ফ্লট, এখানে আমার ডেটা টাইপটা বোঝাচ্ছে। ডেটা টাইপ আমি বুঝতে পারতেছি অবজেক্ট বাদে বাকি সবই হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর যেগুলো হচ্ছে আমার অবজেক্ট সেগুলো হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভ্যালু। ক্লিয়ার? এগুলো আমি আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাব। এখন হচ্ছে আমি এই এই ডাটা সেটে আমি এবার একটু স্লাইসিং করব, এবং স্লাইসিং করার উদ্দেশ্য হচ্ছে আমি আসলে ডাটা সেটকে আমি আমার মতন করে কন্ট্রোল করতে পারতেছি কিনা, এটাকে একটু রিয়েলাইজ করা। আজকে আমরা স্লাইসিংটাই শিখাবো, এবং নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে স্টার্ট করবো আর কি। তো স্লাইসিং যদি আমি করা শুরু করি, সাপোজ আমি ওই যে লক বুঝাইছিলাম, লক। সো আমি মুভিজ ডিএফ দিলাম, ডট আমি বললাম হচ্ছে লক। লক যদি আমি ইউজ করি, তখন লকের মধ্যে আমাকে থার্ড ব্র্যাকেটে বলে দিতে হবে কত থেকে কত লক। যদি আমি লক করি যে রো আমি সব কয়টা নিব, কলাম আমি সব কয়টা নিব, তাহলে আমি এই লকটা করা মানে হচ্ছে আমার পুরো ডেটাটা, মুভিজ ডিএফ এর ডেটাটা কিন্তু চলে আসা। কথা কি বুঝতে পারছি? এখন এখানে আমার একটা ইরর খাইছে। ইররটা কি? যে আমার এখানে কিন্তু এই লকে আমি যখন ডাটাটা দিছি, তখন সে কিন্তু আমার ও রো কলাম সব নিয়ে নিছে। এখন যদি আমি এই লকটাকে একটু ডাইমেনশনালি লক করি, যে আমার এই প্রথমটা হচ্ছে হলো রো, আর এই কমার পরে একটু কইছি কি আমার কলাম। তো রো এর ইন্ডেক্সও আমি এখানে নিব, কলামের ইন্ডেক্সও আমি এখানে নিব। এই মুহূর্তে আমি যদি এটা প্রেস করি, তখন ও কিন্তু সব নিচ্ছে, একটু আগে যেভাবে নিছিল আর এখন যেভাবে নিচ্ছে সব নিচ্ছে। তার মানে কি সব রো সব কলাম কিন্তু সে নিচ্ছে।
এখন এইটার মধ্যে আমি ভেরিয়েশন আনবো যে আমার রোয়ের কত থেকে কত আমি নিব, কলামের কত থেকে কত আমি নিব। এটা আমি ইন্ডেক্স বলে দিতে পারবো। রোয়ের ইন্ডেক্স আমি যেরকম 0 1 2 বলতে পারি, কলামের ইন্ডেক্সও তো আমি 0 থেকে 7 পর্যন্ত বলতে পারি। সো আমরা ইন্ডেক্স স্লাইসিং গুলো করে আমরা একটা 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 করে ভেরিয়েবল রাখতে পারি। সাপোজ আমি বললাম যে আমি আসলে 10 থেকে 20 নাম্বার রোয়ের আমি সব ডাটা দেখতে চাচ্ছি, সব কলামের ডাটা দেখতে চাচ্ছি। ঠিক আছে। এখন আমি যদি এই 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 যে ডাটা সেটটা তৈরি হলো, এই যে এইখানে যে ডাটা সেটটা তৈরি হলো 10 থেকে 20, এই ডাটা সেটটা কিন্তু মূল ডাটা সেটের মধ্যে থেকে বের হয়ে আসছে। কারণ এই ডাটা সেটটা যদি আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, এ নামে একটা ভেরিয়েবলে, আমি জাস্ট এন এক্সাম্পল আমি বুঝাচ্ছি, তাহলে কিন্তু আমার এ ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমার এই ডাটা সেটটা রয়ে গেল, যেখানে কি আমার রো কলামের ভেরিয়েশন আমি কিন্তু ফিক্সড করে বলে দিচ্ছি এখানে কয়টা রো কয়টা কলাম থাকবে। 10 থেকে 20, তার মানে আমার এখানে 10টা রো থাকবে, আর কলাম তো আমি সবকটাই আনবো। এবং এইখানে যদি আমি ক্লিক করি, তখন দেখা যাবে যে ওই ডাটাগুলোকে কিন্তু আমি এখানে দেখতে পারবো, যে ভিজুয়ালাইজ করতে পারবো। এবং জেনারেট কোড যদি আমি দিয়ে দিই, তখন সে কিন্তু এই ডাটা সেটের উপরে কিন্তু আমাকে যে ইন্টারপ্রিটেশন কোডগুলো আমি করছিলাম সেটাও কিন্তু আমাকে সে দিয়ে দিবে। এবং ডাটা টেবিলের নোটবুক চাইলে আমি নোটবুক দিয়ে দিবে। আর এই যে এখানে ছোট্ট করে যেই কার্সরটা দেখা দিচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু আমি এই ডাটা সেটের পুরো, মানে এই 10টা ডাটার ভিজুয়ালাইজেশন কিন্তু আমি পার্ট চার্ট, ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশন, 2 ডাইমেনশন ডিস্ট্রিবিউশন, টাইম সিরিজের ডিস্ট্রিবিউশন, ভ্যালুজ, এরপর হচ্ছে ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশন, সব ধরনের আমার কিন্তু ভিজুয়ালাইজেশন কিন্তু ও এখানে আমাকে দিয়ে দিবে। এই যে স্ট্র্যাপিং চার্টও আমাকে দিয়ে দিবে। এর উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস দিলে কিন্তু এই ইমেজটা আবার আমার সেভ হয়ে যাবে। এখন আমি যদি এই কাজগুলো না পারি, সামনের দিকে আমরা অনেক দ্রুত কাজ করব, অনেক ডাটা নিয়ে কাজ করব, কিন্তু এই যে ছোট 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 ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমার লাগবে, আমাকে জানতে হবে, আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমি স্লাইসিংটা করব, কিন্তু আমি ওই স্পেসিফিক কলাম ধরে করব, মানে 10 থেকে 20-এর মধ্যে আমি একটা স্লাইসিং করব, যে 10 থেকে 20 নাম্বার রোয়ের মধ্যে কলাম আমি নিব হচ্ছে ফিল্ম নামে কলাম যেখানে আছে সেখান থেকে শুরু করে রোটেন নামে যেখানে কলাম আছে সেই পর্যন্ত আমি নিব। তার মানে ফিল্ম থেকে রোটেন পর্যন্ত আমার কলাম আছে হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে এই 6টা কলাম কিন্তু আমি নিব, বাকি দুইটা আর নিব না। এবং এইটা যে আমি স্লাইস করলাম, এই যে কোলন দিয়ে আমি এই কলামের শুরু এবং কলামের শেষ বলে দিলাম, আবার কোলন দিয়ে আমি রোয়ের শুরু রোয়ের শেষ বললাম, এবং বলে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমি ডাটাটাকে রেখে আমি এটা রান করলাম, তখন আমি বি নামে যে ডেটাটা দেখবো, দেখবো যে 10 থেকে 20-এর মধ্যে কিন্তু আমার আরেক ধরনের ডেটা সেট তৈরি হয়ে গেছে। তার মানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমি একটা ডাটা সেটকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে স্লাইস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যদি আরেকটু স্পেসিফিক মানে আরো যদি আমরা স্লাইসিং এ যাই, যে আমি লক করব, কিন্তু আমি ওই স্পেসিফিক ডেটার আমি কোনো, মানে কোনো কলাম থেকে শুরু হয়ে কোনো কলাম পর্যন্ত না, আমি স্পেসিফিক একটা কলামকে আমি লক করব, তাইলে কিন্তু এটা আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। শুধু কোলন দিলে, মানে যদি আমি থার্ড ব্র্যাকেট না দিয়ে যদি আমি ফিল্ম দেই, তাহলে কিন্তু এটা ইরর খাবে। ঠিক আছে। তাহলে আমি যদি এটা দিই, তখন দেখা যাবে যে ও কিন্তু শুধুই 10 থেকে 20-এর মধ্যে আমাকে ফিল্মগুলো আইনে দিছে। এবং এই যে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমাকে সে আবার ডাটা শিট আকারে আইনে দিবে। ডাটা শিট আনার পরে কিন্তু আমি ইচ্ছা করলে এটাকে ফিল্টার করতে পারবো, করে এটা আমি সিএসভি তে নিয়ে আসতে পারবো, ইন্ডেক্স কত, ইন্ডেক্স থেকে কত ইন্ডেক্স চাই, ফিল্মের কোন ফিল্মটা চাই। আমি যে সার্চ করি যে আমি টুইলেট ফিল্মটা চাই, TWILIGST ফিল্মটা চাই, এই যে টুয়েলভ নামে যতগুলো ফিল্ম আছে ওইটা কিন্তু সে আবার, মানে অটোমেটিকলি আমার কোডের ভিতরে কিন্তু কোল্যাব আমাকে একটা স্পিরিচুয়াল সিস্টেম তৈরি করে দিচ্ছে। যেমন এই তিনটার মধ্যে আমি আবার কিছু ভিজুয়ালাইজেশন চাই, তখন সে কিন্তু এইগুলোর মধ্যে আমাকে একটা ভিজুয়ালাইজেশন আনি দিবে, যতটুকু ভিজুয়ালাইজেশন আনা সম্ভব। এখন এই ভিজুয়ালাইজেশন বোঝার জন্য তো আমাকে সেই নলেজটুকু লাগবে, এই জন্য এটা আমি উপরের দিকে বুঝাইছি বিভিন্নভাবে। আচ্ছা, এখন তাইলে আমি রো কলাম স্পেসিফিক ইয়ে দিয়ে আমি লক করতে পারতেছি, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ইচ্ছা করলে স্পেসিফিক ফিল্মের সব কয়টা রো কলামকেও তো নিয়ে আসতে পারি।
আমি যদি এখন চিন্তা করি যে আমি এই কোলনের মধ্যে কোনো স্পেসিফিক রো বলবো না, তার মানে সেখানে 77 জায়গায় যদি 77,000 রো থাকে, সব কয়টা রো এর ফিল্মের নামগুলো আমাকে এখানে শো করবে। ক্লিয়ার? সব কয়টা রো, এই যে 77টা রো কিন্তু স্পেসিফিক কলাম। এইভাবে করে আমরা হচ্ছে একটা ডাটা সেটকে বিভিন্নভাবে স্লাইসিং করতে পারি। এখন যদি আমি মনে করি যে আমি সব কয়টা কলামই চাচ্ছি ওই 10 থেকে স্পেসিফিক আমি রো এর মধ্যে, তাইলেও কিন্তু আমি আনতে পারবো। এবং আমি যদি ইন্ডেক্স ওয়াইজ, মুভির ইন্ডেক্স ওয়াইজ যদি আমি স্লাইসিং করতে চাই, এতক্ষণ তো আমি ক্যাটাগরির নাম দিয়ে স্লাইসিং করছি। মুভিজ ডিএফ ইন্ডেক্স যদি আমি সার্চ দিই, তাহলে আমার ইন্ডেক্স শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে শুরু হচ্ছে, আর স্টপ শেষ হচ্ছে কোথায়? 77 পর্যন্ত। তার মানে আমার রো যতগুলো আছে অতটুকু কিন্তু আমার ইন্ডেক্স। ঠিক আছে? এখন আমি ইন্ডেক্স ওয়াইজ যদি স্লাইসিং করতে চাই, তাহলে আমি কিন্তু আবার স্লাইসিং করতে পারি, যে আমি মুভিজ ডিএস দিয়ে ইন্ডেক্স স্লাইসিং করলে লক বলা যাবে না, বলতে হবে ইন্ডেক্স লক, আই লক। ক্লিয়ার? এই আই লক বললে আমি যে 10 থেকে 20 পর্যন্ত, 10 থেকে 21 পর্যন্ত, আবার 0 থেকে 5 পর্যন্ত, এখানে কিন্তু ফিল্ম থেকে রোটেন টমেটোস বলছিলাম, এখন আর আমি ওইটা না বলে আই লক বললে, আমি যদি ইন্ডেক্স বলি, তাহলে কিন্তু সেই ইন্ডেক্সের ভ্যালুগুলো আমাকে সে আইনে দিবে। ক্লিয়ার? বাকি কাজ আমি যেভাবে একটু আগে করছি, এটাকে একটা ভেরিয়েবলে রাখতে চাইলে আমি রাখতে পারবো। এবং অন্য জায়গায় এখন আরো একটা জিনিস আমি একটু শেখাই দিই। যদি আমার কাছে মনে হয় যে আমি স্পেসিফিক কোনো একটা রো আনতে চাই, তাইলে কিন্তু আবার আমার থার্ড ব্র্যাকেটে বলতে হবে। ওইটাকে কিন্তু আমি আর কোলন দিয়ে বলতে পারবো না যে 0, 2, 4, 6, 8 এই রোগুলো আমার দরকার। সাপোজ কলাম মানে কোম্পানি যদি স্পেসিফিক জায়গাতে কোনো কন্ডিশন দেয়, আমরা এরকম সর্ট করব নেক্সট ক্লাসে, যে কন্ডিশনাল কোনো একটা ডাটা সেট নিয়ে আমরা কাজ করব। আবার এখানে কমা দিয়ে আমি যদি কোলন দিয়ে দিই, তাহলে আমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কলামের ইন্ডেক্স ওয়াইজ কিন্তু সে আমাকে কিন্তু স্পেসিফিক রো, মানে স্পেসিফিক অ্যাটাক বা স্পেসিফিক পেশেন্টের ডেটা যেভাবে আছে, বা স্পেসিফিক মুভির ডেটা যেভাবে আছে, সেভাবে কিন্তু আমি ওকে বের করে নিয়ে আসতে পারতেছি। সো এইগুলা কিন্তু আমার ইন্টারপ্রিটেশন, আমার বোঝার আসলে মূলত উদ্দেশ্য। এখন আমি যদি স্পেসিফিক কলাম চাই, তাহলে কিন্তু আমি আর কোলন ইউজ করব না, আমি ইউজ করব কমা। যে আমি আইলগ বলতেছি, আমি বলতেছি সব রো নিয়ে আসো, বাট কমা দিয়ে আমি এই যে আবার থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, কোনো কোলন না। বললাম 0 নাম্বার ইন্ডেক্স আর 7 নাম্বার ইন্ডেক্সটা আমাকে নিয়ে আসো আইনে। এটা হচ্ছে আমার ডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই পুরো ডাটা সেটটাকে আমি রেখে দিব। তাহলে আমি ডি নামের ভেরিয়েবলটা যদি আমি ওপেন করি, দেখবো আমার ডাটা সেটে 77টা রো, আমার 77টা ডাটাই আসছে, কিন্তু 0 নাম্বার ইন্ডেক্স ফিল্ম, আর 7 নাম্বার ইন্ডেক্স হচ্ছে ইয়ার, কোন সালে কোন ফিল্ম রিলিজ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এভাবে আমি টার্গেট কে সেট করতে পারি মেশিনকে ট্রেন করার আগে। ক্লিয়ার? সো এটুক পর্যন্ত আমরা প্র্যাকটিস করি। আমাদের লাস্ট সেশনটা শুরু হবে আবার 15 মিনিট পরে। এই সেশনে আমরা ডিসকাস করব পরের ক্লাস আমরা আসলে কবে স্টার্ট করব। তো তোমরা এতক্ষণ পর্যন্ত একটু প্র্যাকটিস করতে থাকো। আমরা নেক্সট ক্লাসের শিডিউল নিয়ে একটু আলাপ করব। আমাদের অফলাইনে ক্লাস হবে। অফলাইনে হলে তখন কিছু প্রবলেম হলে আমরা ডিসকাস করব এই 3 ক্লাসে কোনো ইস্যু থাকলে। এবং আরো কিছু জিনিস আজকের ক্লাসে দেখানোর বাকি আছে, ওইটাও আমরা দেখাবো। সো আমাদের আরো 30 মিনিটসের ক্লাস বাকি আছে। সো এতক্ষণ পর্যন্ত যা দেখালাম এটা তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমরা ঠিক 5টা 30-এ আবার জয়েন করব। ঠিক আছে এভরিওয়ান? সালাম আলাইকুম। সো আমরা যে স্লাইসিং করছিলাম, এটার বাদে আমাদের অরিজিনাল ডাটা সেটটা আবার নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু বোঝার জন্য ট্রাই করতেছি যে আমরা এখন স্লাইস করব অরিজিনাল ডাটা সেটকে বেসড অন কন্ডিশনাল স্লাইসিং। সো কন্ডিশনাল স্লাইসিংটাকে এরকম, সাপোজ আমি কোনো একটা নির্দিষ্ট কলামের নির্দিষ্ট ভ্যালুর একটা থ্রেশহোল্ড দিয়ে আমার কোম্পানির অথবা যে কোনো ধরনের ডেটা অ্যানালাইসিসে আমি প্রেসক্রিপশন করতে চাচ্ছি। সো এই প্রেসক্রিপশন দেওয়ার জন্য আমাকে তো অবশ্যই ডেটা অ্যানালাইসিসটা প্রয়োজন। তা আমি বললাম যে অডিয়েন্স স্কোরের একটা থ্রেশহোল্ড আমি ধরলাম যে 50, যে ওইখানে অডিয়েন্স স্কোর যেগুলো হচ্ছে 50-র উপরে আছে, তার মানে সেগুলো ভালো চলছে। তাহলে সেই মুভিগুলো আমাকে একটা সিলেক্টেড ডেটার মধ্যে তুমি রাখো। তার মানে মুভিজ ডিএফ এর অডিয়েন্স স্কোর নামে যেই আমার কলামটা ছিল, আমি একটা
কন্ডিশন সেট করতেছি যে অডিয়েন্স স্কোর নামে যে ফিচারটা ছিল, অ্যাট্রিবিউটটা ছিল, সেই অ্যাট্রিবিউটে অনেক ধরনের ডেটা, মানে অডিয়েন্স স্কোর ছিল 44, 21, 23, দেন 84। সো আমি আসলে থ্রেশহোল্ড সেট করলাম 50। এর উপরে এই অডিয়েন্স স্কোরে যে মুভিগুলো আছে, ওই মুভিগুলোর ডিটেলস তুমি সিলেক্টেড ডেটার মধ্যে আমাকে ডিটেলসটা বলো। তাহলে এখন আমার সিলেক্টেড ডেটা আমার আরো একটা টেবিল হয়ে গেল, যেখানে আমার স্পেসিফিকলি ডেটা আছে কতগুলো। আমি যদি এই সিলেক্টেড ডেটার ইনফোটা দেখি, যে আমার সিলেক্টেড সিলেক্টেড ডেটা ডট ইনফো, আমি যদি দেখি যে আমার সিলেক্টেড ডেটার মধ্যে কতগুলো কলাম আছে, তাহলে কিন্তু আমি সিলেক্টেড ডেটার মধ্যে দেখতে পাবো যে আমার এখানে জিরো থেকে, আলটিমেটলি 0 থেকে 7 পর্যন্ত, মানে প্রত্যেকটা কলামই আছে সিলেক্টেড ডেটার মধ্যে। কিন্তু 50-এর উপরে অডিয়েন্স স্কোর আছে হচ্ছে এরকম মুভি আছে 60টা। তার মানে কিন্তু অলরেডি 17টা মুভির কলাম অলরেডি কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু আমার আরেকটা ডাটা। তার মানে এইভাবে যখনই আমাকে ইন্টারপ্রিটেশন করতে বলবে, তখন ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে আমাকে আগে সিলেক্টিভ ওয়েতে আমি ওই ডাটা সেটটাকে আগে আলাদা করে ফেলতে পারি, এবং ওই ডাটা সেটটাকে আলাদা করার পর ওই ডাটা সেটটা থেকে আমি ভিজুয়ালাইজ করতে পারি। আমি কোড দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি, অথবা আমি যেহেতু কোল্যাবে কাজ করছি, এই যে প্রায় 60টা এন্ট্রিজ মানে 60টা ফিল্মের ডেটা, সেটাকে আমি এখান থেকে এইভাবে ফিল্টার করে নিয়ে আসতে পারি। তাহলে আমার যেইভাবেই আমার এবার আমার ক্লায়েন্ট আমাকে যেইভাবেই অ্যাড্রেস করতে বলুক না কেন, আমি কিন্তু তাকে এইভাবে করে ইন্ডেক্স ওয়াইজ, ফিল্ম ওয়াইজ, জেনারেশন, তার যেই কন্ডিশন, এই কন্ডিশনাল স্টেটমেন্ট আমি এখান থেকেই কিন্তু নিয়ে আসতে পারবো। এবং সেই কন্ডিশন স্টেটমেন্টের উপরে আমি যদি ভিজুয়ালাইজ করতে চাই, আমি ভিজুয়ালাইজেশন দিলে সে কিন্তু আমাকে র্যান্ডম কিছু ভিজুয়ালাইজেশন বানাই দিবে। অ্যান্ড এই ভিজুয়ালাইজেশন দিয়েই কিন্তু আমার ইয়েকে, ক্লায়েন্টকে বোঝানোর মতন কিন্তু টাইম সিরিজের ভ্যালুস দিয়ে অনেকগুলো ভিজুয়ালাইজেশন কিন্তু আছে, গ্রাফ চার্ট দিয়ে। সো এগুলো দিয়ে যদি আমার ক্লায়েন্টকে আমি বুঝাইতে পারি যে এই ডেটার এই অবস্থা, এই ডেটার এই অবস্থা, এই ডেটার এই অবস্থা, তাহলে কিন্তু আমার মানে এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসের আমার যে অবজেক্টিভ সেটা আমি ফিল আপ করে দেব। সো আমার এটা একটা হচ্ছে আমার সিলেক্টিভ ডেটা। এখন আমি আরো একটা ওয়ে যদি চিন্তা করি, যে আমার এই কন্ডিশনাল ডেটা সেটকে যদি আমি আবার ইন্ডেক্স লক করতে চাই, তাহলে এগুলাকেও তো আমি সেম ভাবে ইন্ডেক্স লক করে করে কাজ করতে পারি, তাই না? যেভাবে আমি ওই মুভিজ ডিএফ করতে চাইছি, করছি, সেভাবে কিন্তু আমি এখন এই সিলেক্টেড ডেটা আইলক করে আমি সব রো আনতে চাচ্ছি, মানে 60টা রোই আমি আনবো। কিন্তু শুধুমাত্র ফিল্মের নাম আর ইয়ারটা নিয়ে এসে আমি একটা এক্স নামে ভেরিয়েবলে রাখবো। তার মানে এক্স নামে ভেরিয়েবলের ডেটাই কিন্তু আমার ক্লায়েন্টের রিকোয়ার্ড ডেটা। মানে আমি যদি অ্যাসপার ধরি, সেই 60টা ডেটা, যে 60টা মুভি, যেটা লাস্ট এত এত সাল থেকে এত সাল পর্যন্ত আমার রিলিজ হয়েছে, এবং ওগুলোর এই অবস্থা। আচ্ছা, এখন যদি আমি মনে করি যে আমার আসলে ড্রপ দিয়ে দেওয়া দরকার, মানে আহ, কোনো একটা ডাটা সেট, আমার কোনো একটা স্পেসিফিক কলাম আমার প্রয়োজন নাই, এটা বোঝাটা খুব জরুরি, যে আমি এই ড্রপ ফাংশনটা ইউজ করে কোন স্পেসিফিক রো বা কলামকে কিন্তু আমি ড্রপ করে দিতে পারি। এখন আমি ড্রপ করব কেন? দেখা গেলো আমার কোনো গার্বেজ ডাটা রয়ে গেছে আমার স্পেসিফিক কোনো একটা রোতে, আমার মানে সেল নাল আছে, কোনো একটা সেল নাল আছে, আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। যে সাপোজ আমার এইভাবে করে একটা ডাটা সেট আছে, এই ডাটা সেটের মধ্যে তো আমার অসংখ্য ফিচার, অসংখ্য কলাম, ধরলাম 30টা কলাম, রো আছে হচ্ছে আমার 20টা, তার মানে 3 × 6, প্রায় 600টা ডাটা। এর মধ্যে ধরলাম যে এই ডাটা, এইখানে কোনো ডাটা নাই, মিসিং ডাটা, এখানে কোনো ডাটা, 600-র মধ্যে যদি আমার 10%ও হয়, তার মানে তো মিনিমাম আমার 60টা ডেটা মিসিং আছে। তাহলে 60টা ডেটা যেই কলামগুলোতে মিসিং আছে, এই ডাটাটা যদি খুবই ইম্পর্টেন্ট ডেটা হয়, যেটার কারণে আমার মেইন ডিসিশন মানে আহ, নিতে আমার হেল্প হচ্ছে, তাহলে আমার এই ডাটাটা না থাকলে তো আসলে এই রো রাখা না রাখা আমার জন্য কোনো মাইনে রাখে না, তাহলে আমি একে রিমুভ করে দিতে পারি।
নাম্বার ওয়ান, রো ওয়াইজ আমি কেন রিমুভ করব, কেন ড্রপ করব। আবার আমি ধরেন সাপোজ এখানে আমার ফিচার কলাম আছে হচ্ছে 30টা, এর মধ্যে 2টা কলাম যেমন ওই পেশেন্টের বা ওই অ্যাটাকের আইডি ফেলাইছি, আমি একটা আইডেন্টিফিকেশন নাম্বার আইডি। সো এই আইডি আসলে ডিসিশনে কোনো হেল্প করতেছে না, আইডি তো জাস্ট তার অ্যাট্রাকশন নাম্বার, কিন্তু ডিসিশনের জন্য আইডি কলামটা কোনো হেল্প করতেছে না। তাহলে আমি এই কলামটাকে ড্রপ করে দিতে পারি। আমার যেই কলামগুলো আমার ডিসিশন নিতে হেল্প করবে, আমার সিদ্ধান্ত নিতে হেল্প করবে যে আমার আউটপুটটা কি হবে, সেই কলামগুলোকে আমি রাখবো। তাহলে আমি যখন ড্রপ করে দিব তখন আমি স্পেসিফিক রোকে আমি ড্রপ করে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি স্পেসিফিক কলামকে ড্রপ করতে পারি। এখন যদি আমি রোকে ড্রপ করি তাহলে আমি আসলে ওই মুভিজ ডিএফ দিয়ে ড্রপ লিখে আমি এই ফাংশনের ভিতরে আমি ইন্ডেক্সগুলো বলে দিব। আর এক্সিস আমি বলে দিচ্ছি কি, 0। এক্সিস 0 মানে কি, যে আমার এগুলো আলটিমেটলি 0 নাম্বার এক্সিস। 0 মানে হচ্ছে কি আমার সব কয়টা রো এগুলো, ঠিক আছে। এক্সিস হচ্ছে 0, তার মানে এগুলো হচ্ছে আমার সব রো আমি ডিলিট করলাম। এখন আমি যদি এটাকে যদি আমি দেখি তখন দেখবো যে এই যে 2 4 6 এগুলা কিন্তু আমার রোতে নাই। এইটা মুভিজ ডিএফ দিয়ে দিলে এখন যদি আমি সিলেক্টেড ডেটা যেটা আমি বানাইলাম এটার উপরে আমি সেম ভাবে ড্রপ করতে পারি। আবার আমি যদি কোনো কলামকে ড্রপ করতে চাই তাহলে আমি সাপোজ ড্রপ করলাম হচ্ছে আমার স্পেসিফিক কোনো একটা কলাম মুভিজ ডিএফ এর, আমি বললাম লিড স্টুডিও আমি ডিলিট করবো, অডিয়েন্স স্কোর ডিলিট করবো, প্রফিটেবিলিটি ওই যে আমি বললাম আইডি, মানে যেই যেই কলাম আমার প্রয়োজন নাই, যেটা আমার মেইন আউটপুটে বের করতে গেলে ওই কলামটা কোনো ধরনের ডিপেন্ডেন্সি নেই। কোরিলেশনগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কেন আমি কোন কলামটাকে ডিলিট করবো, কিন্তু আমি ডিলিট করতে পারি। এটাই আমার প্রি প্রসেসিং ক্যাপাসিটি। ঠিক আছে। তো আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমি এই 3টা ইয়েকে ডিলিট করবো, তো আমি কমা কমা দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে ড্রপে দিলাম, আর এক্সিস বললাম 1, তার মানে কি কলামকে ডিলিট করো। একটু আগে 0 বলাতে কিন্তু সে রো ডিলিট করছে, আর এখন আমি 1 বলাতে সে কলাম ডিলিট করবে এবং সে চেক দিবে। যদি কলামের নাম ভুল হয় তাহলে কিন্তু এখানে ইরর খাবে। এবং করে এটা আমি বি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ক্লিয়ার। এখন যদি আমি বিটাকে চেক দিই দেখবো যে এখানে আমার এই কলামগুলো নাই, বাকি কলাম আছে। এরকম 77টা রো, 5টা কলামের ডেটা, 8টার মধ্যে আমার কিন্তু 3টা নাই। ঠিক আছে। সো আমরা আসলে এই ড্রপ রো করতে পারি, আমরা ড্রপ কলামও করতে পারি, এইভাবে এটা বোঝানোর জন্যই। এবং এইটা করে যে আমি আলাদা আলাদা ভেরিয়েবলে রাখছি এ এবং বি, কিন্তু আমার যেটা ফাইনাল আমার যে মানে মেইন ডাটা সেট, খুব ভালো করে খেয়াল করি, এই মেইন ডাটা সেটে কিন্তু আমার আসলে কোনো ধরনের প্রবলেম হয় না, ওটা যেমন ছিল তেমনই আছে। সো আজকের ক্লাসের মূলত এটুকুই আমাদের টার্গেট ছিল, যে আমরা আসলে যে জিনিসগুলো শিখলাম এই 1.5 ঘন্টা 2 ঘন্টায়, এগুলো একটু প্র্যাকটিস করব, এই দুইটা প্র্যাকটিস করব। কারণ সামনে আসলে আমাদের অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 আসতেছে। আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 37 জন, যে যারা এই ব্যাচ 1-এ এনরোল্ড হয়েছে, দুইটা ব্যাচে। সো তাদের মধ্যে যারা বাসায় করতেছি প্র্যাকটিস রিসোর্স দেখে দেখে, তারা অ্যাসাইনমেন্ট 1টা আমরা করা শুরু করব। তো এই অ্যাসাইনমেন্ট 1 যারা আমরা করব, এই অ্যাসাইনমেন্ট 1টা করে আমরা আসলে এখানেই সাবমিট করে দিব, এবং এটা আমাদের কাছে স্টোর রাখবো, কারণ ফাইনালি যখন সার্টিফিকেট পাবো তখন অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 প্রজেক্ট 2 সব কয়টা আমাদেরকে সাবমিট করতে হবে আমাদেরকে। তাইলে আমরা অনলাইনে আমাদের সার্টিফিকেটটা পেয়ে যাব। ঠিক আছে, ওটা অটোমেটিকলি সিস্টেম জেনারেটেড। তো যারা আমরা আজকে পর্যন্ত ক্লাস করছি, কালকে এবং পরশু আরো 2টা ক্লাস, মানে কালকে পরশু বলতে বোঝাচ্ছি যে মানে 4th ক্লাস এবং 5th ক্লাস, এটা আমাদের হওয়ার পরেই অ্যাসাইনমেন্টটা আমরা করতে পারবো। যারা আসি নাই আমি ধরে নিচ্ছি যে তোমাদের বন্ধু বান্ধব ওদেরকে একটু জানাই দেয়া, যারা আসে নাই তারা যাতে এই জিনিসটা একটু কমপ্লিট করে। আর আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে একটু করতে পারো। না ফাইজ- স্যার। ফাইজা, জোহরা, সাব্বির, জি স্যার। অল ওকে, কোনো ইস্যু? না স্যার, আজকে কোনো প্রবলেম নেই এখানে। ওকে। তা আমাদের নেক্সট ক্লাসে একটু পরামর্শ করি, সেটা হচ্ছে যে আমি ভিডিও রেকর্ডিংটা মানে করে একটু 3টা ভিডিও তো মার্চ করতে হবে, করে আমি ওইটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দেবো, ইউটিউবে আপলোড করে আমি লিঙ্ক শেয়ার করে দেবো কালকে।
এখন নেক্সট ক্লাস হচ্ছে আসলে থার্সডে তো 19 তারিখ, 29 তারিখ, আর ফ্রাইডে হচ্ছে 30 তারিখ। এই 29 30 তো কোনো আমাদের কাজ নেই, আছে কি মানে কোনো বন্ধ ছুটি ছাটা কিছু আছে? স্যার হ্যাঁ। স্যার এখন তো হচ্ছে সেমিস্টার ফাইনাল চলে, তো হ্যাঁ। ওইটার জন্য হয়তো অনেকের প্রবলেম হইতে পারে। আচ্ছা। তার জন্য আপনি যদি ওই ক্লাসটা অনলাইনে নেন তাহলে হয়তো আই থিঙ্ক বেটার। কারণ আমাদের ফাইনাল তো 31 তারিখ পর্যন্ত। আচ্ছা। তো ফাইনালের মাঝখানে ভার্সিটিতে ফ্রাইডে ক্লাস করতে যাওয়া একটু ঝামেলাই। রাইট। তাহলে এটা আমরা কাজ করি, মানে পরীক্ষা শেষ কবে, ফাইনাল শেষ কবে? মেবি 30। এক হ্যাঁ, তারিখ, এক 31 তারিখে তারিখে স্যার। 1 তারিখ, 1 তারিখ। আমার এক 1 তারিখ তারিখ, ও আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করি 29 30 তারিখে, মানে মানে 29 তারিখ তো একটা ব্যাচ, 30 মানে এই যে চতুর্থ নম্বর ক্লাসটা, এই ক্লাসটাও আমরা হচ্ছে 2 তারিখে নিই অনলাইনে। ঠিক আছে, তাহলে আমাদের জি। প্র্যাকটিসও কন্টিনিউ থাকলো। ঠিক আছে। স্যার আমার 2 তারিখে এক্সাম শেষ হবে। আমরা আমরা নিলে তো নিবই হচ্ছে রাতে, সো প্রবলেম হবে না মেবি। আচ্ছা স্যার। ওই রাতে 8টা থেকে 10টা পর্যন্ত নিব। সো সবাই হচ্ছে ওকে স্যার। সবাই হচ্ছে পরীক্ষা শেষ করে একটু আগের ক্লাসগুলো রিভিশন দিয়ে তোমাদের গ্রুপে একটু, যে যে গ্রুপে আছো, থার্সডের গ্রুপে এখানে আছো কেউ? থার্সডের, বৃহস্পতিবারের গ্রুপের জি স্যার। একটু এই গ্রুপে একটু ভয়েস দিয়ে দিও যে আমাদের থার্ড ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করব। ফোর্থ ক্লাসও হচ্ছে আমরা 2 তারিখ রাত 8টায় আমরা করব। আর তারপরে ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল আবার ফিজিক্যাল ইনশাআল্লাহ, যদি ছুটি ছাটা না পড়ে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।